পড়া সবার জন্য হয় না, এত মার মেরেছি, ওর ব্যাস ছেড়ে দিয়েছি আমি, ইভেন মেয়েদেরও মেরেছি অনেক। ওই টাইমে ছেলেটাকে মেরেছিলাম, কষ্ট লেগেছে, ওকে আমি 500 টাকা দিয়েছিলাম, বলে 60টা ছিল, 60 টাকা নিস। তাই আমি ভাবলাম পরের দিন তো শিওর আসবে না, সে নেক্সট দিন এসেছে, সে আজকে MBBS শেষ পিচ করছে। আমি নিজে জব করা থেকে জব ক্রিয়েট করাটা ইজ বিন ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং সেক্ষেত্রে ত্রিপুরার স্টুডেন্টসদের ওই জায়গাটাই বুঝতে লাগবে যে যেই টাকাটা আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে গেলে অ্যাপ্রক্সিমেটলি 1 crore খরচ হচ্ছে, কিন্তু জবটা কিন্তু অ্যাসিওর না। ত্রিপুরার পার্সপেক্টিভে এখানে কি জবের সংখ্যা তো খুব কম? মানুষের মেন্টালিটিটা ত্রিপুরাতে এখনো Education is not like quarter degree. এডুকেশন ইজ লাইক প্র্যাকটিক্যালিটি তোমার মধ্যে কতটুকু আছে। ত্রিপুরাতে সবচেয়ে ইজিয়েস্ট জব হচ্ছে টিউশন। তুমি লাইফে কিছু করতে পারো নি, তুমি টিচার হয়ে যাও, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। যখন আমি ফার্স্ট টিউশন শুরু করি আগরতলায়, আমি প্রথম MCQ এক্সামস এইগুলো আমি স্টার্ট করেছিলাম। ত্রিপুরাতে প্রায় প্রচুর টিচার যারা ছিল সবাই আমাকে পাগল বলতো, আরে এই পাগলের মতো কি করে, খালি পড়ায় কম, ডেলি বলি পরীক্ষা নেই। আজকে 2025, আজকে যতগুলো আগরতলা শহরে ব্যানার দেখবে, প্রত্যেকটা ব্যানারে একটা কথা কমন থাকবে, রেগুলার MCQ টেস্ট। 2011-তে আমি ছিলাম পাগল, আজকে তিনি সবাই পাগল হয়ে গেছে। আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি হয়তো একজন ডাক্তার হতাম, আজকে আমার এতজন ডাক্তার স্টুডেন্টস আছে, তো সেটাই আমার অনেক বড় পাওনা। যদি কাউন্ট করি আগে, মোর দেন 1000 ডক্টরস আমি আমার সাইনাস থেকে প্রডিউস করেছি। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমার পরিচিত খুব কাছের একজন দাদা, সুমন দা। তোমাকে অনেক অনেক স্বাগত আমার স্টুডিওতে। কেমন আছো? খুব ভালো, এবং আমি এইখানে আসতে পেরে যে আমার মতো একজন সাধারণ মানুষকে তোমরা আজকে নাদের এত বড় একটা প্ল্যাটফর্ম আমাকে সুযোগ দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে সবাই এসে এই কথাটা বলে যে এই জায়গায় আসতে পেরে, এই জায়গাটা অ্যাকচুয়ালি কি জায়গা আমি নিজেও জানি না সিরিয়াসলি, কিন্তু খুব মজা লাগে লোকজন যখন আমাকে এরকমভাবে বলে যে একটা খুব বড় প্ল্যাটফর্ম ইত্যাদি। কিন্তু আমার মনে হয় যে আমরা সবাই, তুমি যেমন তোমার একটা নিজস্ব জায়গায় ক্ষেত্রে বিভিন্ন ভালো ভালো কাজ করে চলেছো, দীর্ঘ এত বছর ধরে তুমি মানে ক্যারিয়ার কাউন্সিলিং বলো, টিচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছো। আমরা সরাসরি টপিকে তোমাকে একটু জিজ্ঞেস করতে চাইবো, আমরা যখন মানে পড়াশোনার সময়টাই ছিল, তখন বায়োলজি নিয়ে যদি পড়াশোনা হয় তাহলে আমাকে আই হ্যাভ টু বি এ ডক্টর, ঠিক আছে? ডক্টর যদি না হো তাহলে তুমি ড্রাইভারই করবা, সোজা কথা। তো এখন ডাক্তার না হয়ে আর কি কি অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি আমি বায়োলজি লাইনে যেতে চাই? এক্স্যাক্টলি, এখন যেটা চলছে, মানে এখনের যে প্রসপেক্টটা, সবার মধ্যে ওই জিনিসটা এখনও কিছু কাজ করে, এটা একটা লিগেসি থেকে যায়। তো লাইক ডক্টর, আমার বাবা ডক্টর, আমার মা ডক্টর, তো আমাকে হতে লাগবে, ভাই ডাক্তার, তো বা ফ্যামিলির মধ্যে ব্যাপারটা থাকে, এখন ডক্টরকে একটা আলাদা পার্সপেক্টিভে দেখা হয়। বাট আমি এখন বলতে চাইছি যে লাইক ডক্টর ইজ নট আলটিমেট সলিউশন রাইট নাও। এখন এটা ছাড়া অনেক অপশানস আছে, স্পেশালি মেডিকেল ফিল্ডে, এবং আমরা বিং ইন আগরতলা বলো বা বিং ইন ইন্ডিয়া বলো, হ্যাঁ এতটা অপরচুনিটি আমরা এখন এখানে পাচ্ছি না। বাট মেডিকেল ফিল্ডে বায়োটেকনোলজি এখন অনেকটাই হাই পোর্শনে আছে, মাইক্রোবায়োলজি অনেকটাই হাই পোর্শনে আছে, যেগুলোকে নিয়ে ফিউচারে লাইক BSc MSc লাইক ফিউচারে রিসার্চ ফিল্ড হিউজ, এবং আমাদের আপকামিং ফিউচার এটা কমপ্লিটলি মাইক্রোস বেসড। হয়তোবা এটা বলা বেশি কিছু হবে না যে লাইক তুমি আমাকে কোনোদিন লেটার অন নিমন্ত্রণ করলে এবং আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে 4টে ট্যাবলেট খাইয়ে দিলে, বলে যে খাওয়া হয়ে গেছে চলো, তো সেটা মাইক্রোবিয়াল বেসডই হবে। তো এটা আমাদের টুয়ার্ডস ওই ফিল্ডে আমরা চলছি এখন। তো সেখানে ওই জিনিসগুলো আছে। বায়ো ইনফরমেটিক্স এটা খুব ভালো অপশানস থাকে, যেটা ইঞ্জিনিয়ারিং প্লাস মাইক্রোবায়োলজি, মানে দ্যাট ইজ বায়োলজিকে খুব ভালো ক্যাটার করছে একসঙ্গে। তো সেই রকম অনেক অপরচুনিটিস থাকে। শুধু বায়োলজিতে মেডিকেলি পড়তে লাগবে এরকম বা MBBS হতে লাগবে এরকম না, এছাড়া অনেক অপশানস এখন খোলা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে ডেফিনেটলি অপরচুনিটিস অপশানস। আমাদের এখানে যে অ্যাকর্ডিংলি এখন যে এনভায়রনমেন্টটা আছে, যে অপরচুনিটি, সেটা কম কম্পারেটিভলি বাইরেরগুলোর রেসপেক্টে। তো তার জন্য মেডিকেলটা এখনো ওটা সাস্টেইন করে আছে, সাস্টেইন করছে। আর আমি ধরো এটা যদি বলি যে এখন তো ম্যাক্সিমামরাই ধরো এখানে একটা স্টাডি করার পর তারপর বাইরে গিয়ে তার ফার্দার হায়ার স্টাডিজগুলো কমপ্লিট করছে, তো ওদের ক্ষেত্রে ওরা আর কি কি লাইন চুজ করতে পারে? এই যে দুটো সেগমেন্ট বলে, এগুলো ছাড়া আর কি কি অপশনস তাদের জন্য রয়ে গেছে যারা বাইরে যেতে চায়? ফার্দার বেসিক্যালি দেখো, আমাদের এখানের যে কনসেপ্টটা এখনো স্টার্ট হয়নি, বাট US UK তে এগুলো চলে খুব বেশি, লাইক ডিপ্লোমা কোর্সেস। মানে একটা লোক এরকম না যে সে যদি বায়োলজি ফিল্ডের থাকে, সে শুধু বায়োলজি নিয়েই কিছু একটা করছে, তার কাছে মাল্টিপল ওয়ার্কস থাকে এবং ওরা সেলফ ক্যাপেবল। মানে বাইরেতে কি হয় যে লাইক একটা লোক ঘরের মহিলাই হয়তো বা ঘরের বিল্ডিং বানিয়ে নিচ্ছে, ঘরের মহিলাই হয়তো বা ঘরে একটা কাঠের কাজ করে নিচ্ছে, তো লাইক দে আর সেলফ ক্যাপেবল। মানে কি, ওরা
প্রত্যেকটা 6 মাস 1 মাস 2 মাস এরকম প্রচুর ডিপ্লোমা কোর্সেস থাকে, তো মাল্টিপল ওয়ার্কস নিয়েও রেকর্ড করা থাকে। এবার যেই কাজটাই আসছে সেই অ্যাকর্ডিং নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো এখান থেকে আমাদের স্টুডেন্টসরা যখন ত্রিপুরা থেকে বাইরে যাচ্ছে, কারণ এখানে হয়তো সেই হায়ার স্টাডিজের ততগুলো অপশানস এখানে নেই, যখন আমাদের ত্রিপুরা বাইরে যেতে হচ্ছে, সেখানে গিয়ে আলটিমেটলি ওই একটা চিরাচরিত ধারাই যে আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে লাগবে, তারপরে একটা টেক ফিল্ডে এসে ওয়ার্ক করতে লাগবে, নিজে থেকে কিছু স্টার্ট করার যে কনসেপ্টটা হয় সেটা নেই। এখন রিসেন্টলি ত্রিপুরাতে শুরু হয়েছে, কিছু কিছু লোক এসে বাইরে থেকে এসে আগরতলায় কিছু স্টার্ট আপ শুরু করছে, অ্যান্ড দিস এ ভেরি গুড সাইন। এবং এটা কারণ আমি নিজে জব করা থেকে জব ক্রিয়েট করাটা ইজ বিন ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং সেক্ষেত্রে ত্রিপুরার স্টুডেন্টসদের ওই জায়গাটাই বুঝতে লাগবে যে যেই টাকাটা আমি লাইক একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে গেলে অ্যাপ্রক্সিমেটলি 1 crore খরচ হচ্ছে, ভালো কথা, নামের আগে ডাক্তার আসবে, পয়সা আছে, আমি খরচা করে দিচ্ছি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে জবটা কিন্তু অ্যাসিওর্ড না, ফিউচার অ্যাসিওর্ড না কম্প্যারেবল এখনের রেসপেক্টে। তো সেই ক্ষেত্রে আমি যদি 1 crore অন্য কোনোভাবে ইনভেস্ট করি বা কোনো রকমভাবে, তুমি নিজে ব্যাঙ্কিং সেক্টরে আছো, তো লাইক সেই ক্ষেত্রে যদি ওটা ব্যাঙ্কেই কিছু একটা করি, আমার হয়তো বা আমার স্যালারি থেকে অনেক বেশি টাকা আসবে। তো সেই অপরচুনিটিগুলো মানে ওই ক্যারিয়ার গাইডেন্স বা কাউন্সিলিংয়ের অপরচুনিটিগুলো ত্রিপুরাতে একটু কম আছে। যদি সেগুলো সেভাবে ইনভলভ হয়, তো স্টুডেন্টসও সেখান থেকে অনেক বেশি বুস্ট আপ হবে, লাইক ফিউচারে এগুলোকে নিয়ে অনেক কাজ করতে পারবে এবং বাইরের অপশনগুলোকে অ্যাভয়েড করতে পারবে। স্পেশালি এখন যেগুলো আছে আমাদের এখানে এখনও সেরকম ডেভেলপ না, তো সেই জায়গায় আমি এখনও বলতে পারছি না যে লাইক বাইরে গিয়ে এটা করাটা কতটুকু। ইন্ডিয়ার বাইরে গেলে সেরকম জায়গায় অপরচুনিটি আছে ডেফিনেটলি। আমি যদি বলি যে ধরো ত্রিপুরার পার্সপেক্টিভে এখানে কি জবের সংখ্যা আদৌ খুব কম, মানে এখানে যে স্টুডেন্টরা কিরকম অপরচুনিটি পাবে? আমি ওই জায়গাটাতে বলতে চাইছি, জব নিয়ে কেন ভাবছো আমরা? জব নিয়ে ভাবা মানে আজকে যদি আমি ওয়ার্ল্ডের টপ রিচেস্ট পার্সনস দেখি, 100 ছেড়ে দিলাম, আমি টপ 1000-ও আসি বা টপ 1 লাখেও আসি, কেউই জব করছে না। আচ্ছা, সবাই সেলফ ডিপেন্ডেন্সি বা সেলফ কিছু করছে, যে এন্টারপ্রেনারশিপ করছে, নিচে কিছু ক্রিয়েট করেছে এবং সেখান থেকেই সব কিছু হচ্ছে। ইলন মাস্কই হোক আর যেই হোক, যে প্রথম থেকে শুরু করে যাই হোক, সবাই বিজনেস করে আসছে। তো সেখানে ক্রিয়েশনটা ইম্পর্টেন্ট। লাইক আমি একটা চিরাচরিত সেই 10টা ডিউটি, আমার ব্রেইনটা ওই জায়গাতেই, যেমন এক্সেপশনস লোক খুব কম আছে, তোমার মতো এক্সেপশনস লোক থাকাটা দরকার এখানে, কিন্তু তোমার মতো এক্সেপশনস লোক থাকে না, যে ক্রিয়েটিভ থিঙ্কিংটা আমার 10টা ওয়ার্কের পরে এটা ক্রিয়েটিভ কিছু করা, সেই ব্যাপারটা আমরা করি না। আমাদের ঘরের মধ্যে সেই একটা 10টা ডিউটি ওয়ার্ক, দেন আপনার আলটিমেটলি আমার কিছু হয় না। তো সেখান থেকেই বলতে চাইছে যে আমি বারবার বলবো যে ত্রিপুরা এক্সপ্রেস জব কম হতে পারে, বাট অপরচুনিটি প্রচুর আছে। এবং তোমারই হয়তো বা রিসেন্টলি একটা এপিসোড ছিল সত্যি ওদের নিয়ে, এবং ওরা ছিল যে লাইক আমি চিনি ওদেরকে পার্সোনালি, তো বলবো এই যে ইনিশিয়েটিভটা, এটা এত ছোট বয়সেরা ইনিশিয়েটিভ নিয়েছে, এই ইনিশিয়েটিভ যদি আরো 10 জন লোক নেয়, তাহলে আমার কাছে আরো 50 জন লোকের জব অপরচুনিটি ক্রিয়েট হবে। তো যাদের কাছে অপশনস আছে সেটা আমি করতে পারে। আমি মানে জবটা এত বড় ফ্যাক্টর না যে জবই লাগবে আমার, অ্যাপার্ট অফ আরো অনেক অপশনস আছে, সেগুলো যদি কাজ করা যায় আমার মনে হয় অনেকটা বেশি অপরচুনিটি ক্রিয়েট। দেখো তুমি যাদের কথা বলে এইটা বিষয়ে আমি একটা অ্যাড করতে চাই। আমার মনে হয় এখানে ফ্যামিলির সাপোর্টের একটা বিশাল বড় ভূমিকা পালন করে। যেমন আমি ধরো যেই কাজটাই শুরু করতে চাই, মা কিন্তু মানে ব্যাকবোন হিসেবে দাঁড়িয়ে থাকে আমার যে কোনো কাজের মধ্যে, হ্যাঁ এগিয়ে যাও, এটাতে কোনো প্রবলেম নাই। হয়তো সামনাসামনি অতটা দেখায় না, কিন্তু আমি জানি পেছন থেকে উনি ওই ভদ্রমহিলা আমাকে কতটা সাপোর্ট করছে। আমার মনে হয় আমরা যেরকমভাবে একটা ফ্রিডম নিয়ে বড় হয়েছি, এখনকার বাচ্চারা না ভীষণ একটা মেন্টাল প্রেশার থাকছে তাদের মধ্যে। যেমন আজকে সকালবেলায় আমার এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যে এখন জেন আলফা ওদের সমস্যাগুলো কি, আমরা যেরকমভাবে কোনো একটা জিনিসকে নিয়ে ভাবছি, ওরা কেন সেরকমভাবে ভাবতে পারছে না, হিউম্যান টাচটা কেন এতটা কমে যাচ্ছে। তো বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে করতে একটা জায়গাতে এইটা দেখা যাচ্ছে যে ওরা যেই রাস্তাটায় হাঁটছে, গাড়িটা যেদিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাকে টপ করতে লাগবে রেদার দেন অ্যাকোয়ারিং নলেজ। এই বিষয়টাকে তোমরা তো আজকে অনেক বছর ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছো, স্টুডেন্ট পড়াচ্ছ, ওই সময়ের স্টুডেন্ট আর এখনকার সময়ের স্টুডেন্ট ডিফারেন্সটা কি বুঝতে পারছো? আমরা কোন দিকে এগিয়ে চলেছি কম্প্যারেটিভলি? আমাদের সময় যখন আমরা পড়তাম বা তোমরা করেছো বা আমাদের বড়রাও যারা করে গেছেন, আমরা সবাই একটা ছোট একটা প্রসপেক্টে বিলিভ করতাম যে লাইক লাইফে কিছু করতে লাগবে। আমাদের কাছে এটা ছিল না যে মার্কস পেতে লাগবে, লাইফে কিছু করতে লাগবে, সেটা ছিল। আর এখন প্যারেন্টস হোক, টিচার্স হোক বা সবাই এটা মাথায় ঢুকে দিচ্ছে, যারা টপ করে ওরাই শুধু ভালো করে। তো এই হচ্ছে কম্পেয়ার্ড কন্ডিশন। খুব ছোট ব্যাপারটা, মানে ব্যাপারটা আমরা ছিলাম যে আমাদের কিছু করতে লাগবে, বাট এরকম ছিল না যে আমাকে টপ করতে লাগবে। আর এখন হচ্ছে যে তুমি টপ করলেই কিছু করতে পারবে, অরেলস তুমি কিছু করতে পারবে না। এই ব্যাপারটার মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এটা র্যাট রেস, কমপ্লিট এটা র্যাট রেসে চলে যাচ্ছে যে কম্পিটিশন করো। ওয়ারেজ স্টুডেন্টসের মধ্যে সেই ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে, কারণ তার মধ্যে যদি কিছু করার ব্যাপারটা না থিঙ্কিং করে যে লাইক আমি কি করতে লাগবে, আমার কিছু করতে লাগবে লাইফে, বাবা তুমি করো, তোমার পেছনে আমি আছি, তোমার পেছনে আমি আছি, যে কথাটা ওর জন্য কতটুকু নেগেটিভ ওয়েতে ওয়ার্কআউট করছে। কারণ আমার কাছে আছে তার মানে আমাকে দেখাতে লাগবে এরকম না। একটা ছেলের একটা প্যান দরকার,
আমি বাবা হিসাবে কি করলাম, আমার ছেলে যাতে কোনো কষ্ট না হয় 10টা পেন এনে দিলাম। তো ওর মধ্যে মাইন্ডসেটটা ওইভাবেই রেডি হচ্ছে যে আমার কাছে বাবা তো দিচ্ছে, মানে আমার বাবার কাছে আছে। সে বাবা এখন কতটুকুন পরিশ্রম করে আনছে, মা কতটুকুন অ্যাডজাস্ট করছে, তাতে ওর কোনো কন্ডিশন নেই। মানে ওর কথা হচ্ছে যে আমার বাবা বলেছে এই বইটা, সঙ্গে সঙ্গে আজকে রাত্রেবেলা কালকে সকালবেলা বইটা হাজির। তো ওর কাছে এতটা ইজি অ্যাক্সেসিবল হচ্ছে ব্যাপারগুলো, যেটা বিং এ প্যারেন্টস এটা ওদের ভাবার দরকার যে লাইক আমার কাছে আছে, আরে বাবা আজকে আমার কাছে আছে মিনস আমার ছেলের জন্যই আছে, মেয়ের জন্যই আছে। তো লাইক আজকে যেমন আছে, আজকে থেকে 50 বছর পরে ওদের জন্যই থাকবে, বাট টিল দ্যাট পিরিয়ড ওকে করতে দিন। ও যদি করে নেয় দেন তার সঙ্গে একটা অ্যাড অন হবে। আর আজকে যদি খরচা করে দিন, এটা হবে কি হবে না নো ওয়ান নোজ, বাট লাস্টলি ও পাবে না এটার। তো এই যে জিনিসটা যে আমাদের প্যারেন্টস সেখানে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে ব্যাকবোনের ব্যাপারটা এখন ওটা ব্যাকবোন না, এটা বৈশাখী হয়ে গেছে। এটা ব্যাকবোন থেকে বৈশাখী বলাটা বেশি হবে, যে লাইক আমার পঙ্গু বানিয়ে দিচ্ছে প্যারেন্টস। মানে একটা ওর ছোট বাচ্চা ক্রিয়েটিভিটি থাকতেই পারে, ও এখন বিভিন্নভাবে হবে। একটা ছোট 2 বছরের বাচ্চা হয়তো ওয়ালে পেইন্ট করছে, বা মা এসে বলবে না না বাবা এখানে করিস না, ওইখানে কর। তো এই যে ওকে আটকানো হচ্ছে, ওর ক্রিয়েটিভিটিগুলোকে ওই জায়গাতে নষ্ট করা হচ্ছে, এবং ইন দ্যাট কেস ও আলটিমেটলি স্টাকড হয়ে একটা ছোট্ট একটা 4 দেওয়ালের মতো থাকে, এবং তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় মোবাইল, কার্টুনস। তো এই জিনিসগুলোর মধ্যে ও স্টাকড হয়ে যাচ্ছে, যার জন্য হলে ওর মধ্যে ক্রিয়েটিভ কনসেপ্টগুলো একদমই ছোট হয়ে যাচ্ছে। এবং এটাই সবচেয়ে বড় প্রবলেম, যেটা রেট রেসের জন্য। কারণ ওইখানেও ওই জিনিসটাই দেখাচ্ছে, কারণ কার্টুনসে কি করবে, ইমোশনস নিয়ে খেলবে, ইমোশনসটা ওই নেগেটিভ পয়েন্টগুলোকে ওয়ার্কআউট করাচ্ছেন, দেন এটাই বাচ্চাদের মধ্যে এক্সিট করে। আমরা ধরো দেখেছি এই যে মহাভারতের মধ্যে দ্রোণাচার্য কিন্তু এই পঞ্চপাণ্ডবকে 5টা আলাদা আলাদা অস্ত্র তুলে দিয়েছিল, সবাইকে সব জিনিসটা তুলে দেয়নি, যার জন্য যেটা দরকার ছিল সেটাই তুলে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের এখন সিস্টেমের মধ্যে সবাইকেই ধরো এক ধরনের জিনিস আমরা তুলে দিচ্ছি, তার ভেতরে কোন পটেনশিয়ালটা আছে ওটা আমরা জানি না, বা ওটা বের করে আনার চেষ্টাও করা হচ্ছে না। আমরা এই দিকে কোন জায়গাটাতে ফেলিওর, এবং এটার জন্য কি করা উচিত? এটা হচ্ছে কমপ্লিট একটা প্রসেসিং ডিফেক্ট। প্রাইমারি কেসে দেখা যাচ্ছে একটা বাচ্চা যখন 3-4 বছরের হয়, ওকে পেইন্টিং, গান, ডান্স, গিটার, পিয়ানো সব দিয়ে দিচ্ছে। যেই 6 ওর ক্লাস 5-6-এ যায়, বাবা পড়ার প্রেশার, ছেড়ে দাও। তো আলটিমেটলি আমি তাহলে 4 বছর কেন করিয়েছিলাম? ওকে আগে খুলতে দিন, ওর 4-5 বছর পর্যন্ত ও দেখুক যে ওর অ্যাক্টিভিটিসগুলো কোথায় স্ট্রং, যেটা স্ট্রং লাগছে কম্প্যারেবল কন্ডিশনে, ওর ইন্টারেস্ট স্ট্রং থেকে হচ্ছে ওর ইন্টারেস্টটা, ওর প্যাশনটা ওখানে ওয়ার্কআউট করছে, ওটাকে রেখে বাকিগুলোকে স্লো ডাউন করুন। একসাথে সবগুলোকে পড়ার নাম বলে চাপিয়ে দেওয়া, ওয়ারেস পড়াটা ওর ভালো হবে খারাপ হবে আমি বলছি না যে আপনার স্টুডেন্ট খারাপ ভালো, এটা ডেফিনেটলি ডিপেন্ডস অন দ্যাট সিচুয়েশনস, বাট পড়া সবার জন্য হয় না। হাতের 5টা আঙ্গুল, যেমন আমি যদি এখন তোমাকে বলি যে লাইক ধরো সিদ্ধার্থ দেখ এই ঘরের মধ্যে থেকে তুমি রেড কালার কোথায় কোথায় আছে বের করো, তুমি এখন রেড বের করতে গেলে 5টা জায়গায় রেড হতো খুঁজে পাবে, বাট ওই মোমেন্টে তুমি কি ব্ল্যাক কালার দেখেছিলে? দেখোনি। তো দেখেছিলাম কিন্তু সেটা মাথায় ছিল না। তো তোমাকে এখন বলা হচ্ছে জিনিসটা হচ্ছে তুমি যা দেখানো হবে তুমি সেটাই করবে। আমরা এইভাবেই এক্স্যাক্টলি বড় হই। তো এই প্রসপেক্টটা যতক্ষণ যে আমি স্টুডেন্টকে দিচ্ছি, ওর প্রগ্রেসটা আমাকে জাজ করতে লাগবে। যদি আমি জাজ করার মতন ক্যাপাবিলিটি রাখি, করতে লাগবে। ওর যেটা বেটার হচ্ছে সেটা রেখে বাকিগুলোকে আস্তে করে ওর থেকে সরিয়ে নেওয়া। এটা বলে না যে পড়ার জন্য সরিয়ে নিচ্ছি, যেটা তোর এটার মধ্যে হয়তো টাইম হচ্ছে, তুই এটার মধ্যে আরেকটু ইনভলভমেন্ট বাড়ান, আরেকটু ইনভলভমেন্ট করুন। তো ওই জায়গায় যখন ওর ইনভলভমেন্ট হয়ে যাবে তো অটোমেটিক ও বাকিগুলোকে এমনিই ছেড়ে দেবে, ও নিজে থেকে ছাড়ুক। এটা আপনি যদি বলে ওকে ছাড়ান যে লাইক এটা ছেড়ে দেয়, এটা করিস না, পড়ার জন্য করবি, তাহলে কিন্তু প্রত্যেকটা মোমেন্টে সে ওই ব্যাপারটাই মাথায় রাখবে যে এবং এটা তখন ওর কাছে একটা বোঝা হয়ে যাবে যে পড়ার জন্য আমি ছাড়ছি, পড়াটা আমার কাছে অনেক বেশি। তখন পড়াটা এনজয়মেন্টের থেকে পড়াটা বোঝা হয়ে যাবে, আর যখন বোঝা হবে সেই পড়া নিয়ে বেশি দিন এগোতে পারবে না, তার একটা লিমিটেশনস চলে আসবে। যেটা আমরা 3 Idiots মুভিতে খুব সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম। তো লাইক ওটাই যে পড়াটাকে মজা করতে লাগবে। পড়াশোনাটা এখন আজকে মজার না, ওটা অ্যাকচুয়ালি হয়ে গেছে এখন ওই র্যাট রেস, বারবার একটাই আসে যে স্কোর করতে লাগবে। কারণ এখানে প্যারেন্টসের ভূমিকাটা অনেক বড় থাকে। এটা আমার একটা ছোটো একটা ইনসিডেন্ট বলি। আমি লাইক ছোটোবেলায় যখন আমি একটা এক্সামে, ম্যাথস এক্সামে আমি 94 পেয়েছিলাম আউট অফ 100। তো 6 মার্কস কম পেয়েছি, ভেরিস ওই মার্কসটা স্কুলে হাইয়েস্ট ছিল। আচ্ছা, আসার পর মা আমাকে জিজ্ঞেস করলো যে তুই যে 6 মার্কস কম পেয়েছিস, ঠিক আছে কোনো ইস্যুস না, বাট 94 যে পেয়েছিস তুই এটা নিজে বুঝে করেছিস তো, মানে তোর নিজের ক্যাপাবিলিটি বা নিজের ইয়ে থেকে করেছিস? তখন আমি বললাম হ্যাঁ 94 তো আমি আমার মতো করেই করেছি, 6 মার্কস আমি হয়তো ক্যারি করতে পারিনি। বাট আজকের দিনের প্যারেন্টসের মধ্যে এই কনসেপ্টটা একদমই নেই। কেন নেই? ছেলে 100 পেয়েছে, আমার ছেলে ম্যাথসে খুব ভালো, বাট এই কোশ্চেনটা কোনো প্যারেন্টস স্টুডেন্টসকে জিজ্ঞেস করে না যে তুই 100 যে পেয়েছিস
ওয়ারেস এটা তুই কি মুখস্থ করে পেয়েছিস নাকি তুই বুঝে পেয়েছিস। যদি এই পয়েন্টটা ওকে জিজ্ঞেস করা হতো এবং সেই জায়গাতে 2 মার্কস কম পেয়েছে সেই জিনিসটাকেও জাস্টিফাই হতো তখন, কারণ ওরা তখন বুঝে না 100 মার্কস পেয়েছে মানে আমার ছেলে ম্যাথসে খুব ভালো, যদি 98 পাবে কেন 98 পেয়েছিস, 2 মার্কস কোথায় গেছে। আরে 2 মার্কস যাওয়াটা ইম্পর্টেন্ট না, 2 মার্কসটা হচ্ছে যে 98 যেটা পেয়েছে ওটা ওর মার্কস কিনা। এই জায়গাটা আমরা জাজ করি না, আমরা এতগুলো কম্পালশনে পড়ে যায় যে লাইক কোনটাকে ইয়েস করব কোনটাকে না করবো, অ্যান্ড দেন আলটিমেটলি সেই জায়গাটাই বেরিয়ে আসে না। এটা হচ্ছে সবচেয়ে বড় যে প্যারেন্টসের ভূমিকাটা এখানে অনেকটাই ইম্পর্টেন্ট। ধরো আমরা যেরকম মার্কস ক্যারি করছি, মার্কসটাও কোনো একটা জায়গায় হয়তো ইম্পর্টেন্ট, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ধরো আমি যেই কাজটা করছি বা তুমি যেই কাজটা করছো এখানে ওইটা ম্যাটার করেনি যে আমি ক্লাস 5-এ ম্যাথসে কত পেয়েছিলাম। তো সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধরো 70 কি 80 পেয়েছি বা হয়তো 90-এর ঘরেই পেয়েছি, কিন্তু এটা কোনো জায়গায় আজকে মাইনে রাখছে না, কিন্তু আমি কতটুকু নলেজ অ্যাকোয়ার করেছি ওই জিনিসটার থেকে ওইটা হয়তো মাইনে রাখছে। আমাদের গার্জিয়ানরা যেরকমভাবে আমাদেরকে পড়িয়েছিল আর এখনকার সময়টায় যেটা চলছে, এই যে একটা ডিফারেন্সটা, এইটাকে কভার আপ করার মানে অপশনগুলো কি কি হতে পারে এবং আমরা তাদেরকে কিভাবে মোটিভেট করতে পারি? আমার ছেলে এখন 2 বছর, আমি জানি না ওর ফিউচারে ও কী করবে, কী হবে, কীভাবে কী করবে, বাট আমি অলওয়েজ একটা গুড মোরাল ভ্যালু ক্যারি করার জন্য চেষ্টা করবো। সে কিছু হোক না হোক ভালো মানুষ হতে লাগবে, দ্যাটস দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে নেগেটিভ কন্ডিশনটা, আমি জাস্ট একটা জিনিস এখানে অ্যাড করবো যে হয়তো কোনো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে এমটেক করা, সে পিএইচডিও করা, সেটা বাইক ঠিক করতে পারবে? কোশ্চেনেবল, ও তো সব পড়েছে ওটাকে নিয়ে। ওয়ারেজ এটা ক্লাস 2 হয়তো পড়াশোনা করেনি, এটা ছেলে, সে গিয়ে বিন্দাস বাইকটা খুলে বাইকটা ফিক্স করে বাইকটা দিচ্ছে। তার মানে কি হচ্ছে, প্র্যাকটিক্যাল ইনফরমেশনটা খুব বেশি দরকার। আমাদের পড়াশোনার মধ্যে এখন আমরা থিওরিটিক্যাল কনসেপ্টে এতটা বেশি চলে যাচ্ছে যে প্র্যাকটিক্যাল ইমপ্যাক্টেশনটা হচ্ছে না। ওকে, আমরা গেম খেলতে পছন্দ করি, বারবার ছেলেদের বলছি ফিজিক্যাল ওয়ার্ক করো, এই করো সেই করো। ইয়োগাটা কবে করি? ওই সে একদিন ইয়োগা ডেতে সবাই মিলে রাস্তায় নেমে গেলাম, ইয়োগা ডে করলাম, বাকি কদিন ইয়োগা করলাম। ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি, গেম খেলতে পছন্দ করি, খেলছি কয়জন গিয়ে? যে মাঠে যাচ্ছি, বাবা ব্যথা পাবি, পায়ে কাদা লাগবে, বলটা গায়ে পড়বে, এই হবে সেই হবে। তো এক্স্যাক্টলি। আর প্র্যাকটিক্যাল যতক্ষণ না হবে কোনো স্টুডেন্টস তার নিজের লাইফে আমি আর তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা প্র্যাকটিক্যালটা দেখেছি, মা বাবার কষ্টটা দেখেছি, ওরা সেই তিলে তিলে করে সেই তোলাটা দেখেছি, আমরা ফেস করেছি, সেইভাবে আমরা আমাদেরকে বড় করেছি। ইভেন আমাদের খেলাধুলা যাই হোক সবটা আমরা মাঠে করতাম, আমরা মোবাইলে করতাম না, যার জন্য এখনও আজকে ডাক দিলে হয়তো 5 জন 10 জন বন্ধু সঙ্গে দাঁড়িয়ে যাবে। আজকের জেনারেশনের যে ছেলেরা আছে ওদের যদি ডাক দে, হার্ডলি গেলে একজন বন্ধু আসবে, বলবে অনেক প্রবলেম আছে। তো এই জিনিসটা কেন হচ্ছে? বিকজ অফ উই প্র্যাকটিক্যাল স্টাডিজ। তাই আমি সব প্যারেন্টসদের বলবো যে লাইক পড়াশোনা তো করাচ্ছেন, ডেফিনেটলি আপনি সবার ভালোর জন্যই করছেন এটা, কিন্তু তার সাথে সময় দিন ছেলেকে মেয়েকে। আমরা বারবার কমপ্লেন করেছি লাইক আমার মেয়ে তো আমাকে কিছু বলে না, আমার ছেলে তো আমাকে কিছু বলে না, বাট কোনোদিনটা ভেবেছি কেন বলে না? কারণ আমি হয়তো বললাম বাবা আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, এটা হতেই পারে, এখন যেটা খুব ভেরি অবভিয়াস, এটা বা ছেলের এটা পছন্দ হতে পারে। যে আমি বললাম সাথে সাথে মা বলবে, মারবে, বকা দেবে, হয়তো মোবাইলটা নিয়ে নেবে। তো এই যে একটা অবস্ট্রাকশন আমার ফার্স্ট লাইফে আসলো, নেক্সট ডে আমি আর কোনোদিন সাহস করে মাকে কিছু বলার, তো মার সঙ্গে আমি ফ্রেন্ডস কী করে হবো, বাবার সাথে বন্ধুই বা কী করে হবো। সিগারেট খাওয়াটা খুব বাজে জিনিস, বাট এটা কলেজের স্টুডেন্টকে তুমি যতই আটকাও সে সিগারেট খাবে গিয়ে, কোনো না কোনোভাবে সে লুকিয়ে খাবে, কারণ ওটা যত আমি নো করবো আমার মতো অবসেশন বাড়বে, যেটা করতে লাগবে। তো সেই জায়গাটা সে খাবে, সে তো খাবেই, তাকে আপনি আটকাতে পারবেন? বাট সেটাই যদি এখন তার বাবা তাকে সেই রকমভাবে বোঝাতো, যেটা হয়তো বা ইউএস ইউকেতে খুব নর্মাল কালচার, একটা রেস্টুরেন্টে বাবা মা বসে আছে, ড্রিঙ্কস করছে, ওটা ওদের মতো করে করছে, আমি এটা প্রমোট করছি না ডেফিনেটলি, বাট ওরা করছে, সাথে বাচ্চারা বসে আছে, বাচ্চারা দেখছে যে ওরা ওদের খাওয়াটা খাচ্ছে, ওদের মাথার মধ্যে এটা ঢোকানো আছে যে লাইক অ্যাট আ সার্টেন এজ দে অলসো ক্যান হোল্ড দ্যাট থিং, বাট রাইট নট দ্য কারেক্ট টাইম। তো এই যে ব্যাপারটা, এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের প্যারেন্টসের কালচারের মধ্যে আসবে, প্যারেন্টস বিল্ড আপ করে, ততক্ষণ অবধি সেই প্র্যাকটিক্যাল যেটা তুমি বলেছো যে লাইক এটাকে ওভারকাম কী করে করা, এটা কখনো হবে না। লাইক শুধু পড়াশোনা করে জিনিসটা তুমি কখনোই অ্যাচিভ করতে পারবে আনলেস আনটিল প্র্যাকটিক্যালিটির সঙ্গে তুমি ডিল করবে। বাবা মাকে আগে প্র্যাকটিক্যাল হতে লাগবে, খুব বেশি প্র্যাকটিক্যাল হতে লাগবে, থিওরিটিক্যাল না। আমি মোবাইল ইউজ করছি না, আমি রাত্রেবেলা ঘুমিয়ে মোবাইল ইউজ করছি, বাবা ছেলেকে বলছি কেন মোবাইল ইউজ করছিস,
তো অটোমেটিকলি ওর মাথার মধ্যে এটা আসবে, মা করতে পারে, মার প্রবলেম নেই, আমি করলে কেন প্রবলেম, সেটা কোনোদিন হতে পারে না। ও যখন বন্ধ করছে দেন আই হ্যাভ টু স্যাক্রিফাইস মাইসেলফ, তা আমাকেও স্যাক্রিফাইস করতে লাগবে। যখন আমরা দুজন স্যাক্রিফাইস করবো তখনই সে বুঝবে যে না আমার জন্য ওরা করছে, অ্যান্ড দেন ওয়ে আমারও করতে লাগবে। ওটা ওইভাবেই চাপবে, এটা জোর করে কোনোদিন কাউকে কিছু করতে পারবে না, কারণ ও নিজে থেকে করতে লাগবে। তুমি প্রেমের প্রসঙ্গটা তুললে সেই কারণে বলছি, আমাদের সময়ের প্রেমগুলো বড় অদ্ভুত ছিল। মানে ওই 1 মিনিটে কল কেটে দেওয়া, 59 সেকেন্ডে কলটা কেটে দেওয়া, Exactly. কিংবা ওই 100 শব্দের মধ্যে টেক্সটটা পাঠানো যাতে আরো 1 টাকা বেশি খরচা না হয়ে যায়, এটা তো এই প্রজন্ম দেখেনি। আমি বলছি না যে টেকনোলজির অ্যাডভান্টেজের গুরুত্ব নেই, এটার অফকোর্স গুরুত্ব আছে। তো এখনকার সময় দাঁড়িয়ে আমরা যে এই রকম হার্ট ব্রেক সিচুয়েশনটাই হতো, এখন কি সেই হার্ট ব্রেকটা দেখা যায়? এখন হার্ট ব্রেক দেখা যায় না, এখন অন্যরকম ব্যালেন্স দেখা যায়। যদি কেউ কাউকে না করে হয়তোবা সেটা হয়তোবা অন্য কিছুতে টার্ন করে এবং সেটা ড্রাগসে কনভার্ট হয়। এটা আরও ড্রাস্টিক কন্ডিশন যাচ্ছে। যত কিছু আমাদের অ্যাভেলেবিলিটির সোর্সেসের মধ্যে আমরা ডেভেলপ করছি, সেই সাথে ডেভেলপমেন্টটা আমাদেরকে ডিস্ট্রাকশন দিকে নিয়ে যাচ্ছে এবং স্লোলি এটা এত বাজেভাবে যাচ্ছে যেটা আমাদের কন্ট্রোলেবল না। আমি বলছি না যে মোবাইলটা ভালো না, টেকনোলজি ইমপ্রুভমেন্ট ভালো না, সব ভালো, সব কিছু আমাদের বেটারমেন্টের জন্য, বাট আমাকে আগে সেই জিনিসটা বোঝাতে লাগবে যে ভালোটা কোনটা, কতটুকুন ভালো, সেই লিমিটেশনসটা। আমি শুধু ড্রাগসকেই বলবো না, তুমি যদি কাউকে ভালোবাসো, প্রেমও করো, লিমিটের মধ্যে করো। লিমিটের বাইরে যদি করো এটাও ড্রাগস। তুমি চা খাচ্ছ, এটা ড্রাগস না কিন্তু, বাট লিমিটের বাইরে চাটা খেলে ওটা ড্রাগসই হবে। অ্যাডিকশন কনসেপ্টের ড্রাগসের কনভার্সন, এটা কোনো রকম কিছু না যে লাইক ড্রাগস আলাদা কোনো জিনিস। যখন কোনো কিছুর প্রতি আমি অ্যাডিক্টেড হয়ে যাব, মাত্রার অতিরিক্ত করব, সেটাই আমাকে ড্রাগস। তো এটা মোবাইলও হতে পারে, সে গেমও হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, কারোর প্রতি ভালোবাসা হতে পারে। তো সেটা যতক্ষণ লিমিটে থাকবে, আমার নিজের ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে থাকবে, ততক্ষণ অবধি সবটা বেটার। বাট যেটা যদি লিমিটের বাইরে চলে যায়, এবং সেটা ডেফিনেটলি প্যারেন্টসকে একটু অবজার্ভ করতে লাগবে যে আমার ছেলে একটু বড় হচ্ছে, ওর অ্যাক্টিভিটিসগুলো কোথায় যাচ্ছে, এটা পেছন থেকে অবজার্ভ করুন, ওকে ডাক দিয়ে না, ওকে ওর মতো করে ছেড়ে দিন, বাট ওর সঙ্গে সঙ্গে মিলে ওই জিনিসটা বোঝাতে বারবার হেল্প করুন যে সময়ে সবটা হবে, এখন না। কারণ ওই জিনিসটাই এখন হার্ট ব্রেকটা অন্যরকমভাবে হচ্ছে। এখন হার্ট ব্রেকটা হয় কি, লাইক ওর পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে, কারণ ওর কাছে ইজি অ্যাভেলেবেল অ্যাক্সেসগুলো যা হচ্ছে সেইগুলোর মধ্যে ও ইনভলভমেন্ট বাড়ছে। আমার রিসেন্টলি এই বছর একটা স্টুডেন্ট এখানে ভালো করেছে, জিএমসিতে পেয়েছে, তো ওরও লাইফে এরকমই হয়েছিল। ক্লাস 9-10-এর প্রচণ্ড পরিমাণ অ্যাডিক্টেড হয়ে গেছিলো ড্রাগসের প্রতি, বাট সে ড্রাগস থেকে তারপর সে ধীরে ধীরে নিজেই বুঝেছে ওটা যে আমাকে সরতে লাগবে, অ্যান্ড দেন সে ওভারকাম করলো ড্রাগস থেকে বেরোলো, সে স্কুলের পড়াশোনায় মনোযোগ দিল, সে স্কুলে টপ করলো, অ্যান্ড দেন নাও এবার এই জিএমসির চান্স পেলো। তো এই যে কনভার্সনটা সবার জন্য পসিবল না। আমি যদি ওটাকে দেখে ভাবি যে লাইক সবার জন্য এটা হওয়া পসিবল বা হতে পারবে, এটা হবে না। এটা নিজের মধ্যে সেলফ কন্ট্রোলটা অনেক বড়, এবং তাতে করে আমি মনে করি প্যারেন্টস এখানে অনেক রোল প্লে করতে লাগবে। তো মানে প্রেম ভালোবাসা খারাপ জিনিস না, আমি সবসময় বলি এটা খারাপ না, বাট ইউ শুড হ্যাভ দ্যাট নলেজ হাউ টু লাভ, টু হুম অ্যান্ড টু ওয়েন। এই জিনিসগুলো যদি আমি ক্লিয়ার না করি, এটা প্যারেন্টসই করতে পারবে। সুমনদাকে যদি এবার একটু পার্সোনাল কোশ্চেনের দিকে যাই, যে তোমার স্কুলিং কোথায় হয়েছিল? আমার স্কুলিং আমি একদম বাংলা মিডিয়াম থেকেই করেছি। বাংলা মিডিয়াম থেকে ধীরে ধীরে তারপর আমার কলেজ লাইফ পুরোটা চেন্নাইতে করেছি আমি। আচ্ছা। তো সেখানে আমি মানে আমার প্রথম বাংলা মিডিয়ামের যে এনভায়রনমেন্ট আর তামিলনাড়ুর এনভায়রনমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট, এবং সেটা আমার যখন আমি ওইখান থেকে গেছি ওইখানে, এটা খুব টাফ ছিল আমার জন্য ওই জায়গাটা। তুমি কোন স্কুলে পড়তে? আমি রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দির। রামকৃষ্ণ বিদ্যামন্দির। আমি যদি জিজ্ঞেস করি যে তোমার স্কুলের ফেভারিট টিচার কে ছিল? দেবপ্রিয় স্যার। আমি একদম এক নামেই বলবো। একটা দুটো যদি গুণা বলি যে ওই সময় টিচাররা কিরকম ভাবে পড়াতেন? স্যারের কিছু লাগতো না, স্যার যদি ক্লাসে আসতো পিন ড্রপ সাইলেন্স হতো, স্যার চলে যেতেন, মানে ওরাটাই ছিল ওরকম। এবং স্যার যখন কিছু শুরু করতেন, আমার মানে স্যার বেসিক্যালি ছিল ম্যাথসের টিচার, বাট স্যার যখন বায়োলজিও পড়াতেন কোনোদিন এসে, ওটাও মনে হতো মানে একদম কিছু অমৃত করাচ্ছে। কেমিস্ট্রি যদি পড়াতো কোনোদিন মনে হতো কিছু অমৃত করাচ্ছে। মানে উনি তো ওই টাইমে বিএডও ছিল না, ওই টাইমে কিছু ছিল না, কিন্তু ওরা এরকম ছিল যে ওরা সেলফ সাফিসিয়েন্ট টিচার, মানে একজন সব কিছু করতে পারে। এবং স্যার এখনও আছেন, স্যারের রামনগরই বাড়ি, বাট স্যারের সঙ্গে দেখা হলে এখনও আমি রাস্তায় নেমে প্রণাম করি স্যারকে। মানে এটা অন্য কিছু আসে স্যারের জন্য, যে লাইক পড়ানোর টেকনিকটাই মনে হতো অন্য কিছু, যে শুরু করাটা কোথা থেকে কোথায় শেষ করতে লাগবে। আমাদের সঙ্গে তিনি ফ্রি ছিলেন, বাট ফ্রির মধ্যে একটা লিমিটেশন ছিল যে আমরা ওই জায়গাটা অবধি গিয়ে ফুল স্টপ করে দেবো, এবং স্যারও সেই লিমিটটা মেনটেন করতেন, একদম দারুণ ছিলেন। মানে আমি স্যারকে আমি কোনোদিন ভুলতে পারবো না, মানে স্যারের যে ব্যাপারটা ছিল অন্যরকম ছিল একদমই। স্কুলে কখনো মার খেয়েছো? প্রচুর।
আচ্ছা, এই একটা দুটো ঘটনা শুনবো, তারপরে পরের প্রশ্নটাতে যাব। মার খাওয়ার ব্যাপারটা হচ্ছে একবার আমি এরকম ছিল যে লাইক আমি ক্লাস লাস্ট বেঞ্চে, কারণ আমাদের স্কুলে হাইট অ্যাকর্ডিংলি বসানো হতো, তো অ্যাজ পার হাইট আমি লাস্ট বেঞ্চে বসতাম। তো সেখানে হয়তো আমি ফার্স্ট বেঞ্চে বসবো। তো সেই অ্যাকর্ডিংলি আমি লাস্ট বেঞ্চে বসতাম। তো লাস্ট বেঞ্চে বসে একবার আমার স্কুলে ডেপুটেশন কিছু ম্যাডাম ছিল, তো ম্যাডাম আসলেন। ম্যাডাম এসে আমাকে ওই একটা সংস্কৃতের শ্লোক ছিল মাতৃস্তোত্রম, তো লিখতে দিয়েছিলেন। তো আমি যথারীতি মানে তাড়াতাড়ি লিখে সাবমিট করে দিলাম। তো ম্যাডাম সঙ্গে সঙ্গে নিয়ে বলে, তুই তো লাস্ট বেঞ্চে বসিস, তুই ফার্স্ট কী করে লিখলি? শিওর তাহলে তুই বই থেকে লিখেছিস? খেলাম মার, উইদাউট কোনো কথা ছাড়াই আমি মার খেলাম ওই জায়গাটায়। ওয়ারেজ আমি এটা নিজেই লিখেছিলাম, কিন্তু ম্যাডাম ভেবেছে যে লাস্ট বেঞ্চে বসেছে, সে কী করে লিখতে পারে, সে ডেফিনেটলি কোথাও থেকে লিখেছে এটা, তো এটা ভুলই হয়ে মার খেলাম। একদিন স্কুলে ইংলিশ স্যার ছিলেন, উনি কিছু গ্রামার করতে দিয়েছিলেন। আমি যথারীতি গ্রামার করেছিলাম, কিন্তু গ্রামারের খাতাটার মধ্যে ম্যাথস আমি করে নিয়েছিলাম, যার জন্য আগের ক্লাসে ম্যাথস ছিল, তো ম্যাথস কপি সাবমিট করে দিয়েছিলাম। তো আমার যে ইংলিশটা ছিল ওটা ওই কপিতে চলে গেছে। তা আমি স্যারকে বললাম, স্যার আমি স্যারের কাছে দেওয়া আছে, আমি জাস্ট কপিটা এনে আপনার দিচ্ছি। বলে, না তুই মিথ্যা কথা বলছিস। খেলাম আবার মার। তো এরকম অনেক কিছু হয়েছে স্কুলের মধ্যে। আমি হয়তো বা একটু, আমার মা বলতো যে আমি নাকি একটু হাওয়া দেবো ছিলাম, লাইক আমি ততটা বেশি স্মার্ট ছিলাম না স্কুল লাইফে। তো আমি এরকম প্রচুর মার খেতাম, এটো, এবং বাড়ি থেকে মার খেয়ে আসতাম, বাড়ি থেকে আবার মার খেতাম। তো সেটাই হতো কি লাইক বাড়িতে মা, মানে আমরা ওই জেনারেশন থেকে বিলং করছি যে কিছু করলে মার এবং কান্না না থামানো পর্যন্ত আবার মা, ওই এক্স্যাক্টলি। আর এটাই মানে হতো যে মা, এখনো আমাদের হয় কি লাইক প্যারেন্টস যদি মার খায়, সঙ্গে সঙ্গে প্যারেন্টস ওই আরেকজনের হয়ে চলে যাবে, কেন মেরেছিস এন্ড অল দ্যাট থিং। বাট যতদিন না পর্যন্ত আবার টিচারের হাতে সেই মানে, আমি জাস্ট এই প্রশ্নটাই তোমাকে করতে চাইছিলাম আর কি, যে এই যে বর্তমান সময়ে টিচারের হাতে তো সেই ছড়িটা আর নেই, বা তাদের শাসন করার পদ্ধতিটাও অনেকটা বদলে গেছে, বা রেস্ট্রিকশনস দিয়ে দিয়েছে। বেশ কিছুদিন আগের একটা ঘটনা, সাউথেরই কোনো একটা জায়গাতে এক স্টুডেন্টকে দেখলাম ম্যাডামের গালে চড় মারতে। এই ধরনের ভায়োলেন্সগুলো ঘটছে। আমরা কি ওই জায়গাটায় আবার পৌঁছতে পারবো যে এই যে একটা ডিটোরেশন চলছে? যতক্ষণ না পর্যন্ত টিচারকে টিচারের অধিকারটা ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ অবধি পারবেন না। কারণ টিচারকে টিচারের স্বাধীনতা দিতে লাগবে। আপনার ছেলে যখন, বা তোমার ছেলে মেয়ে, তোমার রিলেটিভস যখন কেউ আমার কাছে আসবে, তখন কমপ্লিট আমার দায়িত্বে চলে আসবে। কারণ আমি চাইবো না যে আমার ছেলে বা মেয়ের খারাপ হোক, কারণ তখন আমার ছেলে মেয়ে কিন্তু ওটা। বাট যতক্ষণ না পর্যন্ত প্যারেন্টস এটা ব্যাপারটা বুঝবেন, আবার সবার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা থাকা স্বাভাবিক, কিন্তু ওটা একটা লিমিটে থাকা দরকার। আমার কাছে দিয়েছেন মানে আমি ওকে ভালো করব, মারাটা আমার উপরই। আমি কাউকে এরকমভাবে মারবো না যে সে মারা যাবে, এটা লিমিটে সব কিছু হবে। কিন্তু সেই ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত তার শাসনটা তার কাছে ফিল হবে ততক্ষণ অবধি ঠিক আছে। আমার একটা ইনসিডেন্ট বলি, আমার একটা ছেলে স্টুডেন্ট ছিল সাগর দত্ত, হয়তো দেখলেও এখন বলতে পারো, ডক্টর হয়ে গেছে এখনও। আমার ক্লাসে পড়তো, তোর ছোটোবেলায় হয়তো হাতে একটা ফ্র্যাকচার হয়েছিল। তো আমি, আমার ক্লাসে একটা স্টিলের স্কেল ছিল, এবং যারা আমার পুরোনো স্টুডেন্ট সবাই জানবে স্টিলের স্কেলটা ছিল, এবং আমি স্টিলের স্কেল দিয়ে খুব জোরেই মেরেছি। তো ওর এই জয়েন্টটা বেসিক্যালি মানে ভাঙাই থাকতো, তো ওটা কোনোরকমভাবে হয়তো এখানে একটু কাট হয়েছে, তো লাইক ওটা বেরিয়ে গেছে হাড়টা। আচ্ছা, তো হাড়টা বেরিয়ে যাওয়ার পর ও আমাকে বলে, স্যার হাড় বেরিয়ে গেছে। আমি বলি, হাড় না স্যার আগেই ছিল, জাস্ট একটু বেরিয়ে গেছে এটা। বলে ঠিক আছে। তখন আমি আমার অফিস স্টাফ থেকে ওকে আইজিএম পাঠালাম, আইজিএম থেকে তারপর পার্টি করে আবার ক্লাস করেছে, করে বাড়িতে গেছে। বাড়িতে করে মা ফোন করেছে, আমি বললো ছাড়লাম, আমি তো পুলিশের কাছে। তোর মা আমাকে বললো, স্যার মাংসগুলো আপনার, হাড়টা আমার, ছেলেকে ডাক্তার হতে লাগবে। এই যে কমিটেড কথাটা আজকে দিন এটা কেউ বলবে না। আমি ভায়োলেন্সকে প্রমোট করছি না, কেন এই যে ব্যাপারটা, আমি তার প্রতি ওদিন প্যারেন্টসের প্রতি সত্যি ভালো দিই, কতটুকুন আমাকে বিশ্বাস করে, তো বিশ্বাস রাখাটা আমার দরকার। এবং আমি যদি সেই বিশ্বাসটা না দিতে পারি তাহলে আমার ফেলিওর এটা। এবং সেই বছর সে মেডিকেল ক্র্যাক করলো। জাস্ট গত 5-7 দিন আগে সৌম্যজিৎ একটা ছেলে আছে, সে এখন নিগ্রিমসে পিজি করছে। খারাপ পাবে না সৌম্য। সো লাইক একদিন ওর উপর খুব রাগ হয়েছে, এত মার মেরেছি, ওর ড্রেস ছিঁড়ে দিয়েছি। আচ্ছা বাবা, তুমি তো ভয়ঙ্কর টিচার। খুব করতাম আগে আমি, ইভেন মেয়েদেরও মেরেছি, অনেক কাজ ধরিয়েছি। তো লাইক ওই জায়গাটা অব্দি গেছি আমি। তুমি এখন এরকম ভাবে মারো? এখন অনেক চেঞ্জ হয়ে, এখন পারি না। এখন তো তোমাকে জেলে ঢুকিয়ে দেবে, কখন কোথায় কে কোন দিক থেকে ভিডিও করছে। এক্স্যাক্টলি হবেই এটা, তার জন্য আমি এখন বন্ধ করে দিয়েছি এগুলো। বাট ওই টাইমে ছেলেটাকে মেরেছিলাম, কষ্ট লেগেছে, ওকে আমি 500 টাকা দিয়েছিলাম, বলে শার্টটা ছিঁড়ে শার্টটা কিনে নিস। আচ্ছা, তাই আমি ভাবলাম পরের দিন তো শিওর আসবে না, সে নেক্সট দিন এসেছে। সে আজকে এমবিবিএস করছে, মানে এমবিবিএস শেষ পিজি করছে। ওকে। তো এই যে লাইফের জার্নিগুলো, মানে তখন আমাদের কাছে সেই অধিকারটা ছিল, আমরা
অনেক কিছু করতে পারতাম। আজকের দিনে আমরা কেউ কিছু কারোকে বলি না, করলে করো বাবা, না করলে না করো, যতটুকু মোটিভেট করে করতে পারি, কিন্তু তারপরের থেকে বাকিটা আমরা ছেড়ে দিই। তো সেই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত হাতে আবার টিচার্সকে টিচারের সেই স্বাধীনতাটা দেওয়া হবে যে তোমরা করো, তোমাদের সমাজ গড়ার দায়িত্ব তোমাদের। আমরা মার খাইনি, আমরা তো মার খেয়েছি, আমরা কি মারা গেছি না? আমরা কারোর উপর কোনোদিন কিছু বলি, এখনও টিচার্সদের সম্মান করি, বা সেই জন্য সম্মানটা ওরা আমাদেরকে দিয়েছে, মেরেছে, তার জন্য সম্মান করবো না? তার জন্য ডেফিনেটলি করবো। সেই আগের মতো ব্যাপারগুলো যতক্ষণ না ফিরিয়ে আনবে, এই ব্যাপারগুলো কখনো হবে না। আমার মনে হয় এই যে স্টুডেন্টদের ক্যাটাগরিটা, 3টা ক্যাটাগরি থাকে মোস্ট প্রবাবলি, এবং সেইখানে মনে হয় একটা দল থাকে নিজেই ওকে একটু বোঝালে পরে ও পড়ে নেয়, ওকে মারার প্রয়োজন হয় না। দ্বিতীয় এক দল থাকে, তাকে ধর একটু অপমানমূলক কিছু কথাবার্তা বলবে, একটু ঠেস মেরে কিছু বলবে, তো সে করে নেবে। আরেক দল আছে, প্রথম 2 ক্যাটাগরির কোনো কিছুতেই ওর উপরে অ্যাপ্লাই হয় না, তখন ওকে ওই থার্ড অপশন, হ্যাঁ থার্ড ডিগ্রি যেটা বলে, ওইটা নিতে লাগে। তো এটা হচ্ছে কি, ওই মা ওদের একটা কথা বলছে না, যেই ঠাকুর যেই ফুলে তুষ্ট হয় তাকে ওইভাবে পুজো করা। তো এইবার বিষয়টা হচ্ছে কি, এই যে তুমি যার কথা এখন বললে, কোনো জায়গায় কি মনে হয় যে ওকে প্রথমভাবে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করেছিলে, তারপর হয়তো কাজ করেনি বলেই হয়তো মারধর করতে হয়েছে? ডেফিনেটলি। আমি কারোর সঙ্গে, আমি যখন প্রথম ব্যাচে যাই কেউ বা পড়াশোনা করে, তখন আমি আমার মতো করে ম্যানেজ করি। আমার এজ আজকে হয়তো 38, বাট আমার ক্লাসে স্টুডেন্ট যখন যায় ওরা হয়তো বা 15-16 থাকে, বাট আমার ক্লাসে আশা করি আজকের দিন অবধি কেউ বলতে পারবে না যে স্যার কোনোদিন স্যার খুব এজেড হয়ে গেছে, কারণ আমি ওই জায়গাটায় নেমেই ওদের সাথে কথা বলি। তো প্রথম আমি আমার ফ্লোটা ওইরকমই থাকে যে লাইক নর্মালভাবে ওকে বোঝানো, ওর ইমোশনালসগুলোকে বোঝা বা ওর সঙ্গে কথা বলা। যখন সে আর সেই ব্যাপারটার মধ্যে আসে না, তখন আমি আমার ওই রুদ্ররূপে যেতে বাধ্য হই। কিন্তু আজকের দিনে সেই রুদ্ররূপটা আর কেউ দেখতে পারে না, এটা হয়তো বা এখন ভেস্টিজিয়াল কন্ডিশনে চলে গেছে, আছে বাট স্টিল অ্যাক্টিভ না। আমার মনে হয় আমরা সবাই তো কেশব স্যারের নাম শুনেছি, এবং আমি যখন স্যারের কাছে পড়তাম একটা বিষয় খুব লক্ষ্য করেছি, যে ধরো তুমি যখন প্রথম দিন স্যারের কাছে গেলে, স্যার তোমাকে বুঝে নেবে যে তুমি ঠিক কোন দলে পড়ছো, প্রথম সারির, মধ্যম সারির নাকি শেষ সারির, এবং তোমাকে সেই অনুযায়ী একটা ব্যাচে পাঠানো হবে, বলবে যে তুমি নেক্সট দিন থেকে ওই ক্লাসটায় জয়েন করবে, এবং সেই স্টুডেন্ট অনুযায়ী কিন্তু আমার মানে নিজেকে বদলে ওই রকমভাবে পড়ার একটা ব্যাপার থাকে। সবার জন্য তো সব রকমের জিনিস অ্যাপ্লাই হয় না। যে ধরো পাস করতে পারছে না, তখন আমার লক্ষ্য থাকে তাকে পাস করানোটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আর যে ধরো একটু প্রথম সারির স্টুডেন্ট রয়েছে, তাকে চেষ্টা করবো সে 80 পাচ্ছে, তাকে যেন 90 কোনোভাবে করানোর ব্যবস্থা করা যায়। এই জিনিসটা তুমি তোমার জীবনে কিভাবে অ্যাপ্লাই করছো, বা কিরকমভাবে এখন চলছে বিষয়টা? এখনও আমার চলছে, এটাই সেমই চলছে, এবং ফর্চুনেটলি আমিও কেশব স্যারের স্টুডেন্টই। আচ্ছা, তো সেখান থেকে এটা আমি শিখেছি স্যার থেকে, এটাই যে লাইক স্টুডেন্টকে ইভ্যালুয়েট করো। সবাই সব কিছুর জন্য না, ডেফিনেটলি সবার ব্রেইন সমান, বাট ডাজন্ট মিন লাইক সবার অ্যাক্টিভিটি সমান হবে, তাহলে সবাই একই কাজ করতো। তো সেই ক্ষেত্রে আমাকে তাকে সেগ্রিগেট করতেই লাগবে, তার অ্যাজ পার ইমোশনস হোক, তার অ্যাজ পার প্যাশন হোক, বা তার মোটিভেশন যেরকম করে, সেই জিনিসগুলো আমাদের দেখতে লাগবে। প্রথম 1-2 দিন আমরা ওইভাবে অবজার্ভ করি, তারপর সেকে সেগ্রিগেট করে তাকে সেইভাবেই মোটিভেট করা হয় যে তুমি এটা করলে বেটার হবে, তুমি এদিকে পুশ করো, বা তুমি এদিকে যাও। সেটা এখনও করে থাকি, এবং এটা খুব দরকার, কারণ সবাইকে সবটা কিছু করানো যায় না। যেমন ধরুন আজকে আমি একটা কথা বলি, যেমন আমি এটা ছোটোই আমাদের বায়োলজির রেসপেক্টিভ বলি, ক্লাস 8-এ আমাদের হার্ট আছে, একটা হার্টের টপিক আছে, এটা একটা জাস্ট প্যারাগ্রাফ। ক্লাস 10-এও হার্ট আছে, ওটা একটা পেজে পুরোটা, একটা প্যারাগ্রাফ থেকে একটা পেজে গেছে 1 বছরের গ্যাপে। 11-এ গেলে একটা চ্যাপ্টার হয়। যখন MBBS পড়বে কেউ, স্বাভাবিক একটা বই নিয়ে পড়বে, একটা বইয়ের হার্ট থাকবে মেডিসিনের মধ্যে। আর যখন সে PG করবে, তখন একটা কার্ডিওলজিস্ট অল দ্যাট থিং, ওটা সুপার স্পেশালিস্ট, তখন একটা 3 বছরের কোর্স করবে ওটাকে নিয়ে। তো প্রত্যেকটা কিছুরই একটা জিনিস আছে যে লাইক এটার জন্য এই স্টেজে এতটুকুন দরকার। আজকে ধরো তোমাকেই বলি, তুমি যখন প্রথম ABCD শিখেছিলে, সেটা আমি শিখি, তুমি শিখো, সবাই খুব কান্নাকাটি করে শিখে, জোর জবরদস্তি করে শিখেছি। আজকের দিনে তোমাকে, আমার ABCD শিখতে বেশি প্রবলেম মানে বাল্য শিক্ষা পড়তে সেই সংযুক্ত। এক্স্যাক্টলি। আজকে যদি তোমাকে কেউ বলে ABCD চোখটা বন্ধ করে লিখে নাও, তুমি লিখে নেবে। তো সেটা তোমার রেসপেক্টে কি এখন ওটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে গেছে। তো প্রত্যেকটা স্টেজের থাকে। তো সেই যে বলছিলাম যে হার্টের ব্যাপারটা, তো লাইক আমি যদি এখন চেষ্টা করি যে ক্লাস 9-এই আমি ক্লাস 12-এর সব কিছু পড়ে নেবো, হ্যাঁ হয়তো পড়ে নেব, কিন্তু তাকে আমি হোল্ড করে ইমপ্লিমেন্ট করতে পারবো কি পারবো না, সেটা মিনিমাম স্টুডেন্টসই পসিবল হবে, সবাই তো পারবে না। এখন জোর করে আমরা কি করছি, আমাদের এখন ত্রিপুরার একটা খুব ট্রেন্ড চলে, যদি নামের আগে ডক্টর থাকে তাহলে সে খুব ভালো বায়োলজি পড়াবে, নামের আগে IIT থাকলে সে খুব ভালো ফিজিক্স পড়াবে বা কেমিস্ট্রি পড়াবে। এটা কি আমাদের সময় ছিল এরকম কিছু? আশা করি ছিল না এরকম, আমরা করিনি।
আমাদের টিচাররা পড়িয়েছে, আমরা অনেক ভালো স্কোর করেছে, বা আমাদের সঙ্গে বন্ধু বান্ধবরা আরও অনেক ভালো করেছে, আর লাইফে অনেক জায়গায় স্ট্যান্ড করে গেছে ওরা। তো কেন আইআইটিটা কি একটা ট্যাগিং দরকার পড়ে যে আইআইটি যেমন আজকে তুমি ধরো এই কাজটা করছো, তোমার সঙ্গে কি এখন এটা দরকার পড়বে যে লাইক না সিদ্ধার্থ শুধু বিকম করেছে, বিকম করলেই সে শুধু ব্যাংকে জব পাবে, সে ইঞ্জিনিয়ারিং থেকে জব করতে পারে, এরকম তো হবে না। না, তো কমপ্লিটলি ব্যাপারটা ওরকম। এখনের কনসেপ্টটা হচ্ছে আমি যদি ওটা হয় তাহলে এটা করতে পারবো, এটা না হলে ওটা পারবো না। তো এই প্যারেন্টসের মধ্যে এই কনসেপ্টটা ভুল। মানে যতটুকুন স্টুডেন্টসদের একটা খেলার সুযোগ দিন, তাকে তার মতো করে করতে দিন, সে যখন ইন্টারেস্ট পাবে সে নিজেই করবে, ওটা আপনাকে পুশ করতে লাগবে না। ডক্টর, আইআইটিএন এগুলো কোনো ফ্যাক্টর করে না কোনো ফিল্ডেই, এটা ফ্যাক্টর করে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন, আর কিছুই না। রেজাল্ট যদি একটা টিচার, আমি ধরলাম সিদ্ধার্থ খুব ভালো টিচার, ডেফিনেটলি ও 100 জনকে পড়াচ্ছে একটা ব্যাচে, সে যদি তার টিচিং ক্যাপাবিলিটির উপরে সে ডিপেন্ড করে সে ভালো হয়ে থাকে, তাহলে সে 100 জনের 100 জনই সেম রেজাল্ট করবে। বাট ওই ব্যাচে কেউ হচ্ছে 100-এ 100 পেলো, কেউ 30 পেলো, কেউ 20 পেলো, কেউ 50 পেলো, তার মানে কি ভেরিয়েশনস আছে। তার মানে সে তো সবাইকে সেমই পড়াচ্ছে, অ্যাজ এ টিচার সে সবাইকে সেম পড়াচ্ছে, নেওয়ার ক্যাপাবিলিটি সবার সেম না, ইমপ্লিমেন্টিং ক্যাপাবিলিটি সবার সেম না। তো সেটা আগে আমার বুঝতে লাগবে, অ্যাজ এ প্যারেন্টস আমাকে বুঝতে লাগবে। আর এখন প্যারেন্টসের মধ্যে ব্যাপারটা আছে, ওই স্কুলের ফার্স্ট রাম হয়, এবার শ্যামকে বলবে রাম ওখানে পড়ছে, তুই কেন পড়ছে, রাম পড়তে বল তুইও পড়তে পারবি। এই যে পুশিংগুলো না আলটিমেটলি কোনো কাজে লাগে না, ফিউচারে টাকা জায়গা যাবে, রেজাল্ট হবে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা আমার ছেলে ভালোই ছিল কিন্তু পড়তে পারেনি। তো এই ব্যাপারটা থেকে আমার মনে হয় আগে থেকে এটা রেস্ট্রিক্ট করে ব্যাপারটাকে সর্টিং করাটা অনেক বেটার আর কি। যেটা আগের দিনে হতো যে ওই গো উইথ ফ্লোতে আমরা চলতাম না, আমরা নিজে যতটুকু যেখানে ভালো লাগতো সেখানে যেতাম, সেটা এখন হয় না। এটা একটা কথা বলো, মানে আমাদেরকে যখন মা বাবারা পড়াতো বা আমরা যখন স্কুলে পড়তাম, তখন আমরা ঠিক এরকম ভাবেই যেরকম এখন আছে এইভাবেই তো বড় হয়েছি, কিন্তু আমাদের সময় কিন্তু এত স্টুডেন্টদের সুইসাইড বলো বা এই ধরনের মেন্টাল হেলথ নিয়ে রিলেটেড প্রবলেমস চলছে, এটা কিন্তু আমরা কখনো এরকম একটা শুনিনি। আজকের দিনে দাঁড়িয়ে এত মেন্টাল হেলথ রিলেটেড কথা, এত কাউন্সিলিং, এত কিছু, তারপরেও কিন্তু সুইসাইডের কেস বাড়ছে, স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে। কোনো একটা জায়গাতে পড়ার চাপে হোক, কোনো একটা জায়গাতে ইমোশনাল ব্রেকডাউন হোক, হোয়াট এভার, ওরা সেই প্রেশারটা নিতে পারছে না, একটা রেসপন্সিবিলিটি যেটা নেওয়ার দরকার স্টুডেন্ট হিসেবে, যার যেটা ধর্ম, সেটা করতে পারছে না। আমরা কোন জায়গাটা থেকে পিছিয়ে গেছি, এটাকে সেভাবে আবার কীভাবে মানে পাইপলাইনে নিয়ে আসা? সেম বলবো, প্যারেন্টসাল ইস্যুস, ঘরের মোরাল ইস্যুস। ঘরের মধ্যে কি হচ্ছে এখন, ঘরে ঝগড়া হচ্ছে, তো ঘরে প্রত্যেকটা কথায় ওকে বলা হচ্ছে তোকে অনেক কষ্ট করে পড়াচ্ছি, তোর পেছনে অনেক টাকা খরচা হচ্ছে, ওকে একটা মেন্টাল বাউন্ডারির মধ্যে রেখে দিচ্ছি আমরা। তো ও ভাবতে শুরু করে যদি আমি রেজাল্ট না করি তাহলে আমার ঘর শেষ হয়ে যাবে। সো এই মেন্টাল প্রেশারটা ট্রমার মধ্যে চলে যায়। এবং সেটা আমাদের সময় কী হতো, আমরা খেলাধুলা করতাম, ঘরে কিছু বলতো না, আমাদের পড়ার টাইম ঠিক ছিল, বাকি সবটা কিছু করতাম। তো এখনের বললাম না, আমরা সবসময় লাইফে কাজ করেছি যে কিছু করতে লাগবে। আর এখন একটা যে মানুষ প্যারেন্টস বোঝাচ্ছে যে লাইক মার্কস না পেলে তোর লাইফ শেষ, এই যে দুটোর মধ্যে ডিফারেন্সটা, এটাই ওকে মেন্টাল ট্রমা নিয়ে যাচ্ছে। তো প্যারেন্টসকে আগে এডুকেট হতে লাগবে। এডুকেশন ইজ নট লাইক কি কয়টা ডিগ্রি আছে, এডুকেশন ইজ লাইক প্র্যাকটিক্যালিটি তোমার মধ্যে কতটুকুন আছে। তো এডুকেশন মানে এডুকেট করা, ইলিটারেট কন্ডিশন, সেটা দুটো ডিফারেন্ট জিনিস। লিটারেসি মানে এই না যে আমি কতটুকু পড়াশোনা করছি, লিটারেসি মানে প্র্যাকটিক্যালিটি আমার কতটুকুন আছে। তো এই এডুকেশনটা আমাদেরকে এডুকেটই করছে, লিটারেট করতে পারছে না। এটা আমরা সত্যিকারে প্রফেশনাল ওয়েতে আমরা এগুলো ডিল করতে পারছি না। প্যারেন্টস আমরা এখনও সেই ব্যাপারটা, আমরা হয়তো বা যদি কাউকে বলি আজকে যে ধরো সিদ্ধার্থ আজকে এটা প্যারেন্টিংয়ে ক্লাস করবে, সেখানে প্যারেন্টসকে কী করে গ্রুম করতে লাগবে বা হতে লাগবে সেটা বোঝাবে। হ্যাঁ, এটা কোনো করতে লাগে, এটা এমনি হয়ে যায়, এমনি এটা করতে করতেই হয়ে যাইব নর্মাল, যেটা সদ্য আমাদের চলতি বাংলায় হবে কথাটা, কিন্তু লিটারেলি এটা দরকার। এটা ফরেনে হয়, এটা প্যারেন্টিংয়ের ক্লাস হয়, কী করে একটা বাচ্চাকে ট্রেন করা, কী করে মেন্টালি ওকে, কেন ফরেনে তো এরকম সুইসাইড হয় না, আগরতলায়, ত্রিপুরায়, ইন্ডিয়াতে কেন হচ্ছে? বিকজ অফ ওই ট্রেনিংটা নিয়ে আমরা ডিল করতে পারছি না স্টুডেন্টসদের, কারণ আমাদের নিজেরই এতটা প্রেশার। যখন স্টুডেন্টের প্রেশারটা আমরা ডিল করতে পারি, তখন আমরা এক্স্যাক্টলি বিং এ প্যারেন্টস আমরা ফেলিওর, এবং সেই ফেলিওরের প্রেশারটা আমরা দিয়েছি স্টুডেন্টের উপরে, স্টুডেন্টও সেটাকে রাখতে পারেন, দেন ওই জিনিসগুলো চলে আসছে। এবং তার পেছনে আরেকটা পার্ট আমি বলতে চাইবো, সোশ্যাল মিডিয়া অ্যান্ড টিভি সিরিয়ালসও অনেকটা রেসপন্সিবল। টিভি সিরিয়ালসে অ্যাওয়ারনেস, ধরো আজকে একটা এপিসোড চলছে কোনো একটা কিছু, ক্রাইম পেট্রোল বা কিছু একটা, ওখানে দেখালো যে এটা কি করে লোক এসে ক্রাইম করে চলে গেল, তো ওটা আমি দেখেছি, আমি তো শিখে গেছি না ওটা, তো আমি জানি যে এই জায়গাগুলোতে প্রবলেম হতে পারে। তো আমি অ্যাজ এ চোর যখন আমি যাব, তো আমি তো এই জিনিসগুলো ছেড়ে অন্য কিছু, ক্রাইমও অ্যাডভান্স হচ্ছে, এক্স্যাক্টলি। তো জিনিসটাকে আমি যখন দেখাচ্ছি হয়তো কাউকে ভালো করার জন্য, বাট ভালোটা
ভালো মতন দেখা হচ্ছে না, এটা যেভাবে হচ্ছে এটা নেগেটিভ ইম্প্যাক্টটাই সবার মধ্যে বেশি যাচ্ছে। অ্যান্ড সেটাই আলটিমেটলি, বন্দুক তো কোনোদিন কাউকে মারার জন্য হয়নি, সেফটির জন্য হয়েছিল, কিন্তু বন্দুক আজকে মারার জন্য ইউজ হচ্ছে। তো দ্যাট ইজ আ কন্ডিশন যে লাইক সায়েন্সটাকে আমরা সেই ঠিকভাবে ইউজ করতে পারছি বিকজ অফ এডুকেশন। কারণ আমাদের বললামই তো, আমাদের কাছে আমরা ডিগ্রির কাগজের প্রেশারে অনেক এডুকেট হয়ে গেছি, বাট লিটারেট হতে পারিনি এখনও। সেই লিটারেসি রেটটা আমাদের কাছে এখন আসেনি যে এক্স্যাক্টলি আমরা কতটুকুন কীভাবে কী করতে লাগবে। এবং প্যারেন্টসকে এই জায়গাটায় অনেক বেশি কনশাস হতে লাগবে, লাইক প্রেশারটা প্রেশারের মতো করে, মানে এটাকে প্রেশার কুকার বানিয়ে দিন না, যেটা প্রেশার কুকার বানিয়ে দেওয়া হচ্ছে যে স্টুডেন্টদের প্রথম কেন রেজাল্ট করছে না, কেন হচ্ছে না, আইআইটি পেতে লাগবে। আরে আইআইটি ইজ নট এ সলিউশন। আমার আইআইটি থেকে বেরোলেই আমি সুন্দর পাচ্ছে অ্যাপ হবো, আর আমি যদি টিআইটি থেকে বেরোই হবে না, এটা না। টিআইটি থেকে হতে পারবো, বাট মেন্টালিটি চেঞ্জ করতে লাগবে, যে টিআইটি থেকে করেও জিনিসটা হতে পারে, মেন্টালিটিটাকে গ্রো করতে লাগবে। মেন্টালিটিটাই একটু আমার এখন ডিফারেন্ট মনে হচ্ছে। আমার মনে হয় মানে আমরা যখন পড়াশোনা করতাম, আমার বেসিক্যালি বলছি আর কি, আমার তো যেহেতু একটা শারীরিক অসুস্থতা রয়েছে, আমি খুব বেশি প্রাইভেট টিউশনে যেতে পারতাম না। আমার ধরো একজন কি দুজন সাবজেক্ট এসেছিল, ওইগুলো দিয়ে আমি মোটামুটি ম্যানেজ করতাম। কিন্তু আমার সাথের বন্ধুদেরকে দেখছি মোটামুটি হয়তো 6টা 7টা, যত উপরের ক্লাসে উঠছে তত টিচারের সংখ্যাও বাড়ছে। হ্যাঁ, স্কুল করে একটা সময় হয়তো সেগুলোও ম্যানেজ করা সম্ভব হতো না, যে এখন এটা। কিন্তু একটা সার্টেন টাইমের পরে যখন আমরা ধরো সেও সেটেল হয়েছে, আমিও সেটেল হয়েছে, হয়তো আমাদের আর্নিংয়ের দিক থেকে হয়তো 1-2 শূন্য কম থাকতে পারে বা ফিগারটা একটু কম থাকতে পারে, বাট আমি বর্তমান সময়ে যেই প্রফেশনের সাথে আছি, আমি কিন্তু খুব মেন্টাল পিসে আছি, এটা আমি বিলিভ করি। এবং আমি খুব সুন্দরভাবে একটা ইয়ে, বরং ওদের সঙ্গে যখন আমার কথা হয়, ওরা বলে যে তুই এত বিন্দাস কেমনে আসোস লাইফের মধ্যে, লাইক দে আর ফিলিং জেলাস। ঠিক হ্যাঁ, তো আমি এটা বলতে চাইবো, এখনকার সময় কি বিদ্যাটা ব্যবসায় পরিণত হয়েছে, মানে এত এডুকেশন হাব, এত কিছু, হ্যাঁ, মানে ওই ব্র্যান্ডের থেকে না পড়লে বোধহয় আমি পাস করবো না, আইআইটি পাবো না, এন্ট্রান্স ক্র্যাক করতে পারবো না, এই বিষয়টা নিয়ে কি বলবে? আমি ইন্ডিয়াতে যাব না, ত্রিপুরাতে বলবো। ত্রিপুরাতে সবচেয়ে ইজিয়েস্ট জব হচ্ছে টিউশন। আচ্ছা, তুমি কিছু লাইফে কিছু করতে পারো নি, তুমি টিচার হয়ে যাও, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। আমার কথাটা খারাপভাবে নেবেন না কি, মানে আমি জিনিসটা যেটা বলতে চাইছি যে লাইক এটা কোনোদিন হতে পারে না। আমার কিছু করতে পারিনি তার জন্য টিউশন করছি, আর কেউ একজন প্যাশনের টিউশন করছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যখন আমি ফার্স্ট টিউশন শুরু করি, আমি আগরতলায় 2011-এর লাস্টে, আমি প্রথম MCQ এক্সামস নেওয়া অ্যান্ড অল দ্যাট, এইগুলো আমি স্টার্ট করেছিলাম। মানে পড়াবো বা সঙ্গে ডেইলি পরীক্ষা দিতে লাগবে, এক্সামিনেশন আসতে লাগবে। ত্রিপুরাতে প্রায় প্রচুর টিচার যারা ছিল, সবাই আমাকে পাগল বলতো। ঠিক আছে, যে আরে এই পাগলের মতো কী করে খালি পড়ায় কম, খালি পরীক্ষা লয়, পড়ায় কম, ডেইলি বলে পরীক্ষা নেয়। আজকে 2025, আজকে যতগুলো আগরতলা শহরে ব্যানার দেখবে, প্রত্যেকটা ব্যানারে একটা কথা কমন থাকবে, রেগুলার MCQ টেস্ট। আচ্ছা, 2011-তে আমি ছিলাম পাগল, আর বাকিরা সবাই আমাকে বলতো, আর আজকের দিনে সবাই পাগল হয়ে গেছে। তো শুরুটা করতে লাগে। 2014-তে আমি 15-তে প্রথম ক্র্যাশ কোর্স শুরু করি। ক্র্যাশ কোর্স মিনস আফটার 12th-এর পরে একটা প্যাটার্ন ওয়াইজ 1 মাসের মধ্যে পুরো সিলেবাস রিভাইজ করানো। তখন সবাই আমাকে বলতো, আরে আবার একটা পাগলামি শুরু করছে, কী পাগলের মতন, 1 মাসে 2 বছর সিলেবাস শেষ না, 1 মাসে সিলেবাস শেষ হবো, আবার একটা পাগলামি, সে মিথ্যা কথা কইতাছে। আজকে 12th পরীক্ষাটা শেষ হোক, প্রত্যেকটা বোর্ডে লেখা থাকবে ক্র্যাশ কোর্স, রিভিশন কোর্স। তো সেই আজকে 2015 পরে 25-10 বছর সবাই এখন মিথ্যা কথা বলছে, সবাই এখন পাগল হয়ে গেছে। তো জিনিসটা হচ্ছে, আমি এই জিনিসটাকে ভালোবাসি, আমার প্যাশন এটা, যার জন্য আমার এটার মধ্যে ক্রিয়েটিভিটি কিছু করতে পছন্দ হবে, নতুন কিছু ইন্টারেক্ট করা, নতুন কিছু রিভলভ করা, এটা আমার ইচ্ছা। এবং আমি প্রচুর বাইরে থেকে কিছু কনসেপ্ট নেই, জিনিসগুলো দেখি সবসময়, সবাই আমারটাকে অলমোস্ট কপি করে। যখন শুরু হয় তখন সবাই আমি পাগল থাকি, বাট ওই পাগলপন্থী भी জরুরি है। আজকে তুমি এই জায়গায় পৌঁছতে না তোমার যদি পাগলপন্থী না থাকতো। কারণ অ্যাজ এ নাদ এর ফাউন্ডার বা অ্যাজ এ সিদ্ধার্থ সাহা, না, সিদ্ধার্থ সাহাকে আমি অনেক আগে থেকে চিনি, এবং সিদ্ধার্থ সাহার প্রচুর অ্যাক্টিভিটিসগুলো, মানে ওর নিজে হাতে তৈরি হ্যান্ডমেডসগুলো আমার ঘরে আছে, এবং এটা খুব সুন্দর। এখন আজকে প্রত্যেকটা লোক গেলে সবাই জিজ্ঞেস করে যেগুলো কীভাবে এসেছে, কোথা থেকে এসেছে। তো এই যে জিনিসগুলো আজকে সিদ্ধার্থ সাহা হয়তোবা সেই জিনিসটা, আমি তোমার অনুষ্ঠানে এসে তোমাকে আমি বলছি যে লাইক অ্যাজ এ সিদ্ধার্থ সাহা হয়তোবা ও কোনোদিন কোনো কিছু প্রমোট করে না ব্যাপারগুলোতে, বাট হি ইজ এ গিনিস রেকর্ড হোল্ডার। তো একটা হিমোফিলিক পেশেন্ট হয়ে গিনিস রেকর্ড হোল্ডার ইজ লাইক মানে আনবিলিভেবল কিছু, যে কতটা ব্যারিয়ারও ক্রস করছে। তো এই যে জিনিসটা, তোমার কিছু করার উদ্যমতা থাকা দরকার, পাগলপন্থী। এবং সে মুভিও রিলিজ করেছে, সে শর্ট ফিল্মও করেছে। তো তার আমি টাকাও দেইনি আমাকে প্রমোট করার জন্য, কিন্তু ওর যে ক্রিয়েটিভিটিটা, এটা নর্মালি এটা পাগলপন্থী প্যাশন, এটা থাকতে লাগবে। যদি না থাকে মানুষ মারা যাবে। আমি আমার পুরোটা 12 মাসের মধ্যে আমি 11 মাস টিউশন করি, এবং সবাইকে বলছি
আমি 1 মাস নিজের জন্য বাঁচি। আমি 1 মাস বলতে মানে আমি লাস্টের ডিসেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির অলমোস্ট লাইক 15 তারিখ অবধি আমি ডিফারেন্ট রান্নার কম্পিটিশনে যাই, আচ্ছা, রান্না করার জন্য। এবং আমি পিঠে পুলি বা যেটা আমাদের আসছে ইয়েতে নাতে জমিতে হবে পেটুক সমাবেশ, এগুলো আমি অ্যাটেন্ড করব, আমার প্যাশন ওটা। এবং আমরা আনফর্চুনেটলি লাস্ট ইয়ার আমরা ফার্স্ট হয়েছি সবগুলোতে। কিছু একটা টেস্ট আমি রেডি করতে, আমি এরকম না যে কোনো চিরাচরিত রান্না যে এই রান্নাটাই করবো, ওটা আমার নিজের মতো ফিউশন করে কিছুটা নাম দিয়ে দিই। একদিন তোমার কিচেনে গিয়ে হামলা করতে 100 বার। এবং সেই জিনিসগুলো কিছুটা বানিয়ে নিয়ে আমি, খুব একটা খারাপ হয় না। তো এটা হচ্ছে আমার ওই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্ট আর এটা নিয়ে প্যাশন। তো লাইক যাই করবে সেই ফিগারটা ইম্পর্টেন্ট না। তুমি আজকে এন্ড অফ দ্য ডে আজকে থেকে 30 বছর পরে তুমি হয়তো বা 3 ফুট 3.5 ফুট গর্তের নিচে হয়তো বা থাকবে বা অ্যাশেজ হয়ে উড়ে যাবে কোথাও, আমিও সেইভাবেই চলে যাব। কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার মৃত্যুর দিন তোমার সঙ্গে কজন লোক থাকবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমার সঙ্গে আজকে কজন আছে এটা ইম্পর্টেন্ট না। তাই আমি মনে করি আমি যদি মারা যাবো হয়তো আমার সঙ্গেও কিছু লোক তো থাকবে আশা করি। লাইফে কিছু করেছে না করেছে যাই না, কিছু পিছনে ফলোয়ার্স রেডি করেছে যারা আমাকে অনেকে ফলো করে অনেক ব্যাপারে, তো সেটা তোমাকেও সেমভাবে করে আমি ডেফিনেটলি জানি। তো সেই জায়গাটায় মৃত্যুর দিন কজন থাকবে সেটা ইম্পর্টেন্ট। তো কটা টাকা ইনকাম করেছো, তুমি 10 তলা বিল্ডিংয়ে থাকো কি না থাকো, এবং মোস্ট ইম্পর্টেন্ট আমার বিল্ডিংয়ের ডিজাইন কিন্তু পুরোটা সিদ্ধার্থের। তো এই যে জিনিসগুলো মানে ক্রিয়েটিভিটিগুলো, তো লাইক আমি চাইলে হয়তো আরও 4 তলা বিল্ডিং করতে পারতাম, কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমার ঘরের মধ্যে মাটিও থাকতে লাগবে, টিনও থাকতে লাগবে, সিমেন্টও থাকতে লাগবে, ছনও থাকতে লাগবে, সব থাকতে লাগবে। তো সেই জিনিসটাও আমি এক্সপেরিমেন্ট করে দিই। এবং আমার এটা একটা বিষয় আমি অ্যাড করতে চাইবো, যেহেতু তুমি এই প্রসঙ্গটা তুললে আর কি। আমার একটা কাজ তুমি তোমার সংগ্রহে রেখেছো, সেটা হচ্ছে আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের যে কাজটা। এবং মনে আছে এটা নিয়ে আমরা অনেক দিন ধরে বসে, সেটা হচ্ছিল না কোভিডের টাইমটা আমি চুজ করেছিলাম এই কাজটাকে কমপ্লিট করার জন্য। এবং এই কাজটা যখন করতে বসি তার আগে আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য অ্যাপ্লাই করেছিলাম অন্য একটা কাজের জন্য আর কি। সেটা সামহাউ এটা রিজেক্ট হয়েছিল, কারণ কি আমার কাছে কোনো মেকিং ভিডিও ছিল না, প্রুফ ছিল না যে ওটা আমি করেছি আর কি। তাই আমি ভাবলাম সুমন্ত আমার কাছ থেকে এরকম অনেকগুলো কাজ নিয়েছে, এই কাজটা আর একটু মন দিয়ে করবো। দেখো তুমি আমাকে প্রথম দিক থেকে কাগজ ঘরের কাজ যবে থেকে শুরু হয় সাপোর্ট করেছিলে, জিনিসগুলো কিনেছো এবং কখনোই টাকা পয়সা নিয়ে দরদাম তো কিছুই হয়নি, যা বলেছি হয়তো তার থেকে বেশি পেয়েছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তো ওই কাজটা যখন ছিল তখন আমার মনে হচ্ছিল যে এমন কিছু একটা করবো যেটা আগে কখনো করা হয়নি, ঠিক আছে। তো তখন ভাবলাম যে ওই হাট কবিতাটাকে করব, এবং এইটাকে তুমি এত সুন্দর করে টেবিলের মধ্যে এটাকে কনসেপ্টটাতে রাখলে আর কি। আমার মনে আছে কোভিডের সময় গিয়ে তোমাকে ওই জিনিসটা দিয়ে এসেছিলাম রাতের বেলা, তো এবং তারপর সেটা ইয়েতে এসেছিলো, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এসেছিলো। সেখান থেকে কিন্তু আমার অ্যাকচুয়ালি গিনিজের মোটিভেশনটা আসা, যে ওইটা যদি হয়, আমরা তো কখনো ভাবতেই পারি না যে আমি এটার বাইরে কিছু একটা করতে পারবো। আমাদের চিন্তা ভাবনাতেই কোথাও একটা রোকাভাট চলে আসে, তোর দ্বারা কিছু হইতো না। আমি যখন পডকাস্ট শুরু করি বা যখন গিনিজের কথা বলছি, গিনিস কত টাকা দিছে, লাইক মানে হোয়াই, আমাকে টাকা দিলে কি আমাকে করতে হবে নাকি, রাইট? তো পডকাস্টের এপিসোড করে ভালোই টাকা পয়সা এটাই মানে মানুষের মেন্টালিটিটা ত্রিপুরাতে এখনো। দেখো আমি বলি, তুমি ধরো তোমাকে আমি যদি বলি সিদ্ধার্থ দৌড় দাও, তুমি কতটুকুন দৌড়াবে? একটা সার্টেন মোমেন্টেও দৌড়াবে। তোমার পেছনে আমি বাঘ রেখে দিই, একটা টাইগার লাগিয়ে দিই, তুমি এমনি দৌড়াবে, তুমি এমনি হুসেন বোল্ট হয়ে যাবে। তো আনলেস আনটিল, আমি জাস্ট এটা এখানে একটা কোট করতে চাই, লাইক রিসেন্টলি আমি এটা জাস্ট স্ক্রল করছিলাম, এটা সেখানে একটা বাবার কথা বলা হচ্ছিল। একটা বাবা, উনি বডি বিল্ডিং করেন, ওনার ওয়েট হচ্ছে 142 পাউন্ডস। উনি রিসেন্টলি 282 পাউন্ডস ক্যারি করেছেন, মানে ওনার ওয়েটের অলমোস্ট ডাবলের বেশি। তখন ওনাকে একটা পডকাস্টে রাখা হয়েছিল, ওনাকে বলেছে আপনি কী করে করেছেন এটাকে? তো উনি বলেছেন আমি জাস্ট ভেবেছি যে আমার মেয়ে লাস্ট মোমেন্ট, আমার মেয়ে গাড়ির নিচে পড়ে আছে, আমার গাড়িটাকে সরতে লাগবে, অ্যাট দ্যাট সেকেন্ড আমি ওইভাবে ভেবেই ওটাকে উঠিয়েছি, আমার মেয়েকে বাঁচাতে লাগবে। সেমভাবে আমি তোমার চোখে যেটা এক্সাম্পল দিলাম, যে তোমার সঙ্গে এখন একটা বাঘ লাগিয়ে দিই, তুমি দৌড়াবে, সব কিছু আমার মাথার মধ্যে। এটাই আমাদের স্টপ বাটন, এটাই আমাদের আর্ন বাটন। এটা যদি আমি নেগেটিভভাবে চিন্তা করতে থাকি আমি পারবো না, তো পারবো না। আর যদি ভাবি না যে আমি করবো, তোমাকে আটকাতে পারবে না। তো এই জিনিসটা আমাদের জেনারেশনটার মধ্যে ছিল, বাট এখনের জেনারেশনের মধ্যে এটা পুশ করতে লাগে, এবং এই পুশিংটা যদি প্রপারলি না হয় ওরাই তখন ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। তো এই পুশিংটা শুরু তো ঘর থেকে হতে লাগবে, এটা তো আর কোন টিচার করতে পারবে না। পুশিংটা ঘর থেকে হতে লাগবে, যখন টিচারের কাছে আসবে টিচার ফ্রেম করতে পারবে এটাকে, বাট শুরুটা তো কিন্তু ঘর থেকে হতে লাগবে। তো ঘরের মধ্যে এই ব্যাপারটা প্যারেন্টসের খুব দরকার, যার সাথেই মানে স্টুডেন্ট থাকে সবচেয়ে বেশি, এটা দিদা হতে পারে, দাদু হতে পারে, মা বাবা, যার সঙ্গে থাকে, ঘর থেকে শুরু করুন, নিজেকে বিলিভ করতে শিখুন। এই জিনিসটা স্টুডেন্ট যদি নিজেকে বিলিভ করতে শেখে,
তাহলে আর বাকি কাজটা খুব বেশি প্রবলেমেটিক হয় না। ওই বিলিভটা নিজেকে করা, যে নিজে বিলিভ করো নিজেকে, নিজে করতে পারবে, অ্যান্ড দেন বাকিটা তো এমনিই হবে। তুমিও তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতে, তুমি কেন এই লাইনটায় আসলে, এটা কেন চুজ করলে? এক্স্যাক্টলি আমার সিলেকশন হয়েছিল, কিন্তু টু বি ফ্র্যাঙ্ক লাইক আমাদের খুবই ফ্যামিলি কন্ডিশনস খুবই বাজে ছিল, মানে সেখান থেকে লোন ক্যারি করা হবে কি হবে না সেটাও টাফ ছিল। তো লোন পসিবল হয়নি আমাদের কিছু কোলাটারাল দিতে লাগে, একটা জিরোতে তো আমার কিছু দেবে না, কিছু দিতে লাগে, সে কিছুটাও ছিল না আমাদের কাছে। আমার মা তখন হয়তো 700 রুপিস কিছু একটা স্যালারি পেতো, মানে যেটা দিয়ে আমার পড়াশোনার খরচা বেরোনো তো ইম্পসিবল, খাওয়াই হতো না, পড়াশোনা করা থেকে হবে। তো সেই ব্যাপারটা আমরা ওই ব্যাপারটা আমি কভার করেছি বা ক্যারি করেছি। তো সেই টাইমে হয়তো আমার টু বি ফ্র্যাঙ্ক লাইক আমার আগরতলা শহরে এরকম প্রচুর রিচার্সন্স আছে যারা আমার ফ্যামিলি মেম্বার্স, বাট ইন দ্যাট মোমেন্ট কেউ আমাকে হেল্প করেনি, ঠিক আছে। এবং তখন যদি ওদের বাড়িতে বিয়ে শাদির প্রোগ্রামও থাকতো, তখন ইনভিটেশনটা খুব লিমিটেড আসতো কি আসতো না শিওর না। বাট আজকে যদি কারো বাড়িতে শনি পুজোটা হয়, হয়তো বা সবার প্রথম নিমন্ত্রণটা আমার বাড়িতে আসে। তো এটা কি শুধুমাত্র পয়সার জন্য হয়? মেবি স্ট্যাটাস মেনটেনেশন সব কিছুর উপরে মতো মেনটেন করে এটা আমি জানি না, আমি বুঝি না এই ব্যাপারটা। কারণ আমার কাছে আমার এখানে যারা ফ্ল্যাক্সের কাজ করে বা আমার রোডের কাজ করছে, ওরাও আমার ঘরে গিয়ে আমার চেয়ারে বসছে, আমিও ওদের সাথে বসছি, সেইমই খাওয়া খাচ্ছি। তো আমার কাছে এটা ফ্যাক্টর করে না, এটা আমি আজ অবধি ফিল করতে পারি না। এটা অনেকেই বলে যে স্ট্যাটাসটা মেনটেন করা দরকার তোমার এই সঙ্গে, বাট আমার কাছে এটা মনে হয় না। আমি এখনও ট্রাউজার আর নর্মাল স্যান্ডেল পরে চলাফেরা করি। আমার টু বি রিচ আর টু বিকাম রিচের মধ্যে ডিফারেন্স আছে। তো আমার দেখাওয়াটা আমার একদমই পছন্দ হয় না। আমার ঘরের আমি গাড়ি যখন কিনেছি, একটা মিনিমাম গাড়ি কিনেছি, 4 জন লোক বসার জন্য জায়গা, যেটা আমার যদি এখন একটা 20 লাখ টাকার গাড়িকে 4 জনই বসতে লাগে, তো আমি 10 লাখ টাকা গাড়ি কিনে নিলে 10 জন বসলাম, কেন কী অসুবিধা আমার? তো আমি ওই জিনিসটা ফিল করি আর কি। তো আমি যেহেতু আমি টাকাটা দেখেছি কষ্টটা করে, এবং আমি যখন আগরতলায় প্রথম আসি আমার এই পার্টের মধ্যে, কারণ আমি তখন হয়নি, আমার টাকা নিয়ে আমি করতে পারবো না, তখন আমি মাদ্রাজ ইউনিভার্সিটিতে আমি ফ্রি অফ কস্ট স্কলারশিপে ট্রানজিট এক্সাম দিয়ে আমি পড়তে গেছিলাম। তো সেখান থেকে আমি বিএসসিতে গোল্ড মেডেলিস্ট, এমএসসি গোল্ড মেডেল, এমফিল গোল্ড মেডেল, এবং আমার মার্কস এখনও মাদ্রাজ ইউনিভার্সিটির টপ লিস্টেই আছে এটা। তো সেখান থেকে আমি আগরতলায় আসা বিকজ অফ দ্যাট জবের জন্যই আসা। আমি ভাবিনি যে আমি টিউশনটা আমার প্যাশন ছিল, আমি পড়ানো পছন্দ করতাম, কলেজে আমি করিয়েছি কিছু, কিন্তু ওই এখানে আসা আমার জব মানে ইউনিভার্সিটিতে। বাট যখন আমি এসে অ্যাপ্লাই করলাম অ্যান্ড অল দ্যাট, তখন এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টটা যেটা আমার প্রথম ছিল, ওটা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জেনারেলের জন্য ছিল, নট ফর জেনারেল। তো আমার এটা হয়নি। তো আমি বসেছিলাম যে না ঠিক আছে, এই বছরের নেক্সট ইয়ার আবার পাবো, বাট এটা আর রিভেল হয়নি। অ্যান্ড দেন আমি মানুষের বাড়িতে জলও বিক্রি করেছি। এটা ফার্স্ট মোমেন্টে আমি আমার নেতাই চুমনি একটা ঠেলা দিয়েছিলাম, সেখানে রান্না করতাম, মানে ওই চপ এইগুলো ভেজেছি। আমার কাছে ডিগ্রি ছিল, আমি এমফিল করা, নেট ক্লিয়ার, আমি এগুলো করবো কী করে, লজ্জা। আমার কাছে ব্যাপারটা ছিল না, কারণ আমার কাছে তখন ছিল যে আমার ঘর চালাতে লাগবে। সো দ্যাট ওয়ে আই হ্যাভ স্টার্টেড দ্যাট। অ্যান্ড লাইক টিউশন যখন ছিল, তখন আমি হয়তো বা এরকমও ছিল যে সাইকেল চালিয়ে বহু জায়গায় গেছি, কারোর থেকে স্কুটি ভাড়া করে, মানে স্কুটি উধার নিয়ে আমার বড়দা আমাকে হেল্প করেছে এখানে। তো লাইক আমি ওইগুলো আমি অনেক ফেস করেছি, বাট স্টিল আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে ওই মোমেন্টের জন্য হয়তো আজকে এই জায়গাটায়, যদি ওটা না থাকতো তাহলে কোনো নিজেকে প্রমোট করে না। বিকজ আজকে পডকাস্টে না বসলে আমারও কিন্তু এই বিষয়টা জানা হতো না, অথচ আমি তোমাকে চিনি কবে থেকে, কিন্তু এই পার্ট সম্পর্কে আমার একদম কোনো ধারণাই ছিল না। আমি এটা মানে বলে কি হবে, এটাতে সলিউশন কিছু আসবে না। উইল গেট সাম ইন্সপিরেশন। নো, দ্যাটস দ্য থিং। লাইক আমার খুব ক্লোজ 1-2 জন আমার বন্ধু বান্ধব জানে ব্যাপারগুলো, বা ওরা সবসময় বলে এগুলো, কিন্তু আমি নিজেকে ওই সেলফ প্রমোশনে আমি যাই না। এবং আমি যদি আজকে 2012 থেকে আজকে 2025 অবধি দেখি, যদি কাউন্ট করি আর কি, কাউন্ট আমি করি না কোনোদিন সেরকমভাবে, যদি কাউন্ট করি আমার মনে হয় লাইক মোর দেন 1000 ডক্টরস আমি আমার সাইনাপস থেকে প্রডিউস করেছি, এবং এটা ইন্ডিয়ার ডিফারেন্ট জায়গাতে ওরা এখন সেটেলড আছে, এবং সেটাই অনেক বড় পাওনা আমার জন্য। ওই হয়তো তখন ভাবি আর কি, যে আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি হয়তো একজনই ডাক্তার হতাম, আজকে আমার এতজন ডাক্তার স্টুডেন্টস আছে, তো সেটাই আমার অনেক বড় পাওনা। তো এই ব্যাপারগুলো লাইফের কিছু ট্রিগার পয়েন্ট, বাট আমি সবসময় যে জিনিসগুলোকে আমি আসি না, আমি একদম ওই সিম্পল সুমন সাহা হয়ে থাকতে চাই না, এটার আগে কোনো কিছু লাগানো আমার পছন্দ না এই জিনিসটা। এবং আমি আমার ফ্যামিলিতে ঘরের মধ্যে ব্যাপারগুলো সবসময় বলে যে শো অফ করে কোনো লাভ হবে না। শো অফটা আলটিমেটলি তুমি আজকে করছো, কালকে না করতে পারলে তখন তোমার লজ্জা দেবে মানুষ। আর আমি যে নর্মাল থাকি, কিছু চলে গেলেও কিছু ব্যাপার নেই, এটাই থাকবে আমার কাছে। অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি তোমার বাঁ হাতে অনেকগুলো বিষয় আছে, মানে বিশ্বাস হয় মানে গ্রহ কি এতটাই খারাপ যে সবগুলোর জন্য প্রোটেকশন নেওয়া? কাইন্ড অফ। দেখো, আমি যদি তোমাকে উল্টে ঘুরিয়ে বলি ভগবান আছে, আছে তো। তুমি একদম আমাদের লাস্ট পডকাস্টটা দেখবে, যেটা রিলিজ হয়েছে ওইখানে বলেছে। এক্স্যাক্টলি।
তো সেই জায়গাটাই নাস্তিক আস্তিকের ব্যাপার চলে আসবে। ঠিক, कंप्लीटली ব্যাপারটা হচ্ছে বিলিভ, মানুষ সব কিছু নেই মতো কিছু নেই। তো আমার কাছে এই ব্যাপারটা মনে হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন, আর কিছুই না। তোমার পডকাস্টে এসে গেছিল মিস পিঙ্কি, তো মিসেস পিঙ্কি সরি আমার দিদি হয়। নামটা আরো ভালো করে বলো, আমার বাক্সবন্দির প্রোডিউসার। এক্স্যাক্টলি। তো দিদির সাথে আমার কথা হয় এবং দিদি আমাকে সাজেস্ট করেছেন, এবং আমার ওইগুলো নেওয়ার পর আমার মনে হয়েছে আমার একটা মেন্টাল ফিলিং, আর কিছুই না, যে আমার মনে হয়েছে যে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে বা ঠিকঠাক আছে, হয়তো আপকামিং থিংও ঠিকঠাক যাবে। তো জিনিসটা কমপ্লিট আমি কোনো সময় এই জিনিসগুলোতে আমি কাউকে বললাম আমাকে বিশ্বাস করতে লাগবে, বা আমার বিশ্বাস হয় কিছু জিনিসে, সেটা আমি বিশ্বাস করি, যেটা আমার বিশ্বাস হয় না আমি এবার এটাতে একটু অপোজ করি। তো ব্যাপারটা কমপ্লিটলি ওরকম আর কি। আমি ভগবানকে এরকম না যে লাইক আমি ভগবান নেই বলে বলছি বা ভগবান আছে বলে, আমি ভগবান বিশ্বাস করি। আমি সকালবেলা ঘুমে থেকে উঠে নমস্কার দেওয়া অল দ্যাট এভরিথিং হোয়াট এভার পিপলস আর ডুইং নর্মাল হিউম্যান বিং, এটা আমি করি। বাট এর মানে এটাও না যে অন্ধবিশ্বাস করার জিনিসটা, লাইক আমি অন্ধবিশ্বাসে কোনোদিনই পছন্দ করি না। আমি সব কিছুকে মানি, বাট অন্ধবিশ্বাসে না। তো আমি সেটা দিয়েছে দিদি, এটা আমি যে দিদি বলেছে যেহেতু জিনিসটা রাখো, আমি দিদির বিশ্বাস আমার বিশ্বাস সবটা মিলিয়ে আমি রাখছি, এটার মধ্যে চলছে লাইফ। তো এই যে তুমি বলেছো বিভিন্ন ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করার কথাটা, তো কখনো কি এমন কোনো ইচ্ছে রয়েছে যে ফুড নিয়ে আরেকটু ডিফারেন্ট কিছু ভাবা, মানে আদার দ্যান এই টিচিং অ্যান্ড অল? অ্যান্ড ডেফিনেটলি আমার কিছু সেরকম প্ল্যান আছে। খুব রিসেন্টলি আমি এগুলো করবো, এগুলো রিভিল হবে এগুলো। অ্যান্ড লাইক ফুড নিয়ে অলরেডি আমাকে কোল্যাব করবে শিওরলি, এবং ফুড নিয়ে আমার একটা রিসেন্ট রিসর্টও আছে, যেটা রিনা দেখে জানো তোমরা। তো বাকি ফুড নিয়ে আরও কিছু ফিউচার্স আসবে, রিসেন্টলি আমি এটা হবে এর মতো, এবং শিওরলি ইনফর্ম করবো। এটা ফুড ইজ আ থিং লাইক যেটা মানুষের ক্রেভিংস, এবং ক্রেভিংসটা এরকম লাইক আমার যেটা মনে হয় টাকাটা এটা টেস্টটা। আমি আজকে যত কিছু করছি, তুমি যা করছো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট, সেই আলটিমেটলি এটার জন্যই। তো এটা যতক্ষণ খুশি থাকবে তুমিও খুশি। তো লাইক এটাকে খুশি করার জন্য যা খুশি করা যেতে পারে। তার জন্য পেটটাকে দেখে লাভ নেই যে পেটটা একটু বেড়ে গেছে, পেটটা একটু সাইড হয়ে গেছে, এটা শরীর আছে থাকবে যাবে, ওটা নিয়ে আমার মনে হয় ওদের করার ব্যাপার, কিন্তু ওই ফিলিংটা এটাতে এটা যারা ফুডি তারা এই কথাটাকে একদম সাপোর্ট করবে। তো এটা হ্যাপি থাকতে লাগবে, এবং আমার জিহ্বাটা একটু রসিক প্রকৃতির, তো সেটা ট্রাই করে সব কিছুই। আমি ত্রিপুরায় থেকে আফগানি খাবার বানাই, আমি কন্টিনেন্টালও করি, আমি সবটাই ট্রাই করি, তাহলে আমি নিজে বানাই এগুলোকে। ওয়াও, আমি যদি এটা জিজ্ঞেস করি যে প্রায় সময় দেখি যে পলিটিক্সের মধ্যে তোমার অল্প বিস্তর একটু ইন্টারেস্ট রয়েছে, যদি এই প্রফেশনে না আসতে তাহলে কি পলিটিক্সে জয়েন করার সম্ভাবনা ছিল? আমি পলিটিক্সে আমি যাব না সেটা আমি শিওর, বাট আমি অলওয়েজ খারাপটাকে খারাপ বলতে আমি অলওয়েজ রেডি থাকি। মানে সেটা খারাপ বলতে এরকম না যে লাইক আমি কাউকে দোষাগুণ করছি, লাইক আমাদেরও হয়তো বা দোষ থাকতে পারে এখানে, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে আমি সব কিছুকে আঙ্গুল দেখিয়ে দেখাতে চাই যে লাইক এটা ভুল হচ্ছে, এটা হয়তো বা হয়, এটা প্রায় সময়ই হয়। আমি যখন ক্লাস করাচ্ছি আমিও লাইফে অনেকটা ভুল করি অনেক সময়, সেটা হয়তো আমার তখন চোখে পড়ে না, কিন্তু কোনো একজন কেউ বললে যে দাদা এটা ভুল হয়েছে, অ্যান্ড দ্যাট কেস আমি তখন এটা রেকটিফাই করতে পারি। তো এটা যখন কেউ একটা পজিশনে যায় তার নিজের ব্যস্ততার মধ্যে সে অনেক জিনিস ওভারলুক করতে লাগে, বাট তখন ওই জায়গাটা দেখিয়ে দিলে হয়তো বা সেটা ঠিকঠাক করতে পারে। যেমন আমার সবচেয়ে প্রথম আমি বলি, আমি পলিটিক্স আমি কী কী লিখি আমি বলি, যেমন কিছুদিন আগে ধরো ইলেকশন গেল, প্রচুর ফ্ল্যাগ লেগেছে, ভালো কথা, ফ্ল্যাগ লাগাও, ফ্ল্যাগ তো কোনো তোমার পয়সা আমার কিছু নেই, লাগানোর পর এগুলো গুছিয়ে রাখার দায়িত্ব তো তোমারই থাকে, রাস্তায় কেন পড়ে থাকবে। পার্টিটা তুমি আজকে এই পার্টিতে আছো, কালকে হয়তো আরেকটা পলিটিক্যাল পার্টি জয়েন করবে, সেটা তোমার ইচ্ছা, এটা আমার উপর কিছু না, তুমি যাই করতে পারো, কিন্তু ফ্ল্যাগটা তো পার্মানেন্ট, এটা তো একটা সিম্বল, এটা কারোর বিশ্বাস, কারোর আস্থা। হয়তো আজকে এক্স একটা পার্টি হতে পারে, সেই এক্স একটা পার্টিকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো, এটা তোমার বিশ্বাস, আস্থা। হয়তো তোমার এই পার্টি তোমাকে জন্য কিছু করবে না, তোমার নিজে করতে লাগবে, কিন্তু তোমার বিশ্বাস, ওর আইডিওলজি তোমার পছন্দ হয়, তো তুমি কেন কারোর মনটাকে বা কারোর আইডিওলজিকে নষ্ট করছো? তাই আমি ইউজ করেছি, আবার গুছিয়ে এটা রেখে দাও, নট লাইক এ ড্রেইনে রাস্তায় পড়ে থাকাটা। আমি এটা নিয়ে কথা বলবো, আমি কথা বলেছি। তুমি জব যখন বলে, আমি সবাইকে আবার এটা বলি, জব কেন তুমি চাইছো? যে কোনো গভর্নমেন্ট আসুক, এটা কোনো গভর্নমেন্টাল ইস্যু না, এটা একটা জিনিস তো লিমিটেড থাকবে। আজকে ব্যাংকের মধ্যে পোস্ট হচ্ছে 20টা, এখন ধরো আমি একজন এক্স গভর্নমেন্টের একটা লোক আসলাম, আমি বললাম আমার একজন লোককে ঢোকাতে লাগবে, আমি কেন 21 জন পোস্ট করতে পারবো? টাকাটাকে দেবে।
এটা তো কাজই আমার এতটুকুনি হবে, এর বেশি আমি লোক এখন পডকাস্টে আমি বসছি না, পডকাস্টে এখন আরেকজন লোক আসতে লাগবে, দুজন বসতে লাগবে, জায়গা কোথায়, কেনই বা বসাবো? তো সব কিছুর একটা প্রমিনেন্ট ব্যাপার থাকে, সেই অ্যাকর্ডিংলি জব কেউ বললেই জব দিতে পারবে না। তো তুমি আইদার রাদার দেন জব, তুমি নিজে ক্যাপেবল হোক। আমি 60% মার্কস পেয়ে জব করার থেকে আমি যদি নিজে 95% মার্কস আমি তুলতে পারি বা আমার নিজের ক্যাপেবিলিটি সেরকম যদি থাকে, তো ডেফিনেটলি আমার মনে হয় আমাকে জবটাই আমার ঘরে চলে আসবে, রাইট? তো সেখান থেকে কেন ইউপিএসসির জন্য আমি কেন এত ফাইট করি না, কেন আমি বলি না যে লাইক ধরো ইউপিএসসির জন্য ফাইট করছি, ইউপিএসসি, কারণ ক্র্যাকই তো হয় না। তুমি করো ক্র্যাক, তোমার জন্য তো ওপেন আছে, ইউপিএসসি জব আছে না, করো, তুমি ওপেন আছে, তুমি পরীক্ষা দাও, পড়ো, ক্র্যাক করো না, তখন কেন তোমার আসে না তোমার যে আমি জব লাগবে, জবটা হচ্ছে না আমার? তো আমরা সবসময়ই একটু নরম থাকলে এটাকে চাপিয়ে ধরতে চেষ্টা করি। তো পলিটিক্স আমার বরাবরই একটা টপিক, পছন্দের টপিক আমার, কিন্তু এটা নিয়ে আমি কোনোদিন যাবো না, এটাও শিওর। আমি অলওয়েজ পেছন থেকে এটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করি। যদি আমার কেউ কথা শুনে থাকে, আমার কথা যদি কেউ শোনেও বা আমি বলি যে এটা একটু ভুল হচ্ছে, হয়তো এই জায়গাটা ঠিক করলে হয়তো বা ঠিক হতে পারে, এইগুলো আমি কারেকশন করতে পছন্দ করি, বাট নট ইন ডিরেক্ট পলিটিক্স। সাইন আপস অন্যান্য এডুকেশন হাবগুলো থেকে কিভাবে আলাদা? এটা ইমোশন দিয়ে তৈরি হয়েছে, ওকে, অ্যান্ড লাইক এটা আমার সব। আজকে সুমন সাহা যদি সুমন সাহা হয়ে থাকে, এটা বিকজ অফ সাইন আপস। তো সেখান থেকে অন্যরা যারাই হয়তো বা করেছে, যাদের আছে সবাই সবার ইমোশনস নিয়ে করছে, হয়তো সবাই সবার নিজের একটা প্ল্যাটফর্ম রেডি করেছে, কিন্তু আমি যে জায়গা থেকে সাইন আপস রেডি করেছি এটা আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট এই কারণ আমি এটা মনে হয় এটা সবার ইমোশন, এটা শুধু আমার ইমোশন না, সবার ইমোশন। আজকে তুমি ত্রিপুরার যেই কোনো জায়গায় যাও, সেখানে যদি গিয়ে দাঁড়িয়ে বলো যে হাউ মেনি অফ ইউ আর ফ্রম সাইন আপস, ওর লাইক যে কোনো একটা মেডিকেল হসপিটালে যেয়ে বলো যে আপনি এখানে কজন ডাক্তার বা কজন ইঞ্জিনিয়ার আছে, কজন নার্স আছেন, মেডিকেল ফিল্ডে আছেন সাইন আপসের, আমি শিওর অ্যাটলিস্ট একটা হাত প্রত্যেকটা জায়গা থেকে উঠে আসবে, এটাই সাইন আপস। তোমাকে যদি এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার দায়িত্বটা দেওয়া হয়, যে কোনো পদে আর কি, কোন বিষয়টা ত্রিপুরার ক্ষেত্রে চেঞ্জ করতে চাইছো বা ওভারঅল চেঞ্জ করতে চাইছো? ফার্স্ট অফ অল কোশ্চেন প্যাটার্ন অফ কোশ্চেন্স। আমি স্টুডেন্টকে পাস করাতে আমি বিশ্বাস করি না, যে আমি যে কোশ্চেনগুলো দেবো সেটা যাতে একটা রিলেভেন্ট কোশ্চেন হয়, স্টুডেন্ট নিজের এক্সিকিউশন জাজ হয়, অ্যান্ড দেন তার অ্যাকর্ডিংলি মেরিট লিস্টে তার নাম আসে। এরকম না যাতে হয় যে লাইক 50 জন ফার্স্ট হয়ে গেছে, 50 জন স্ট্যান্ড করে গেছে, যেটা আমাদের সময় হয়তো 10 জন স্ট্যান্ড করতো, আজকের দিনে হয়তো দেখা যায় 70 জন 80 জনও স্ট্যান্ড করছে। তো এটা কোনো মানেই নেই, বিকজ অফ দ্যাট প্যাটার্ন অফ কোশ্চেন্স অনেক বাজে হচ্ছে ডে বাই ডে। তো আমি এই জায়গাটাতে আমি খুব বেশি অপোজ করবো যে প্যাটার্ন অফ কোশ্চেনকে একটা রেস্ট্রিক্টেড কন্ডিশনে আনা হোক। আমি যখন নিট এক্সামও বলবো, সেটা তো আমি বলবো যে লাইক একটা পার্ট অফ কোশ্চেন সবার জন্য হোক, বাট একটা পার্ট অফ কোশ্চেন জাজমেন্টাল হোক, যেখানে লিটারালি কোয়ালিটি বেরিয়ে আসবে। ওই জায়গাটা যারা অ্যাচিভ করতে পারবে সেই জায়গাটায় আসবে। তো যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারটায় আসবে, ততক্ষণ অবধি তোমার কোয়ালিটি বেরিয়ে আসবে না। এবং আমি সেটাই চাইবো, যদি আমাকে কোনো দিন ভগবান এরকম একটা জায়গায় পৌঁছাতে পারে বা হয়ে থাকি, তাহলে আমি সবার আগে প্যাটার্ন অফ কোশ্চেন চেঞ্জ করবো, যাতে জাজমেন্টাল কোশ্চেন হয়, যেখান থেকে কোয়ালিটি জাজ হবে, নাটকে সার্টিফিকেট ক্যারি হবে। এই যে কোভিডের সময়টায় আমাদের সবার লাইফে একটা ভীষণ ব্রেকডাউন চলছিল, ওই সময়টায় তুমি কিভাবে সামলেছো? আর তখন পড়াশোনার তো একটা অনেক চেঞ্জেস এসছে, এই যে কম্পিউটারের সামনে বসে পড়ানো, ডিজিটাল ব্যাপারগুলো তখন ইন্ট্রোডিউস হয়েছে। আমাদের সময় যেমন একটা গুরু শিষ্য পরম্পরা ছিল, এখন একটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, বিভিন্ন জায়গায় তো হাই ব্রো ইউ ব্রো এরকম টাইপের চলে গেছে বিষয়টা। তো এই যে একটা প্রসেস এর মধ্যে দিয়ে আমরা চলছি আর কি, ওই জায়গাটায় তুমি কিভাবে আবার সেই ব্যাপারটাকে ফিরিয়ে আনলে, আবার কিভাবে পড়াশোনার মধ্যে ঢুকলে? এক্স্যাক্টলি, দেখো আমরা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, মডার্ন, এখন এটা সেট আপটাও কিন্তু এটা ডিজিটালাইজেশনের কন্টেন্টই, তো সবটাই আমরা মানতে লাগবে, নতুনের সঙ্গে কিছুটা আমাদের সঙ্গে মানিয়ে নিতে লাগবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটাই, এখনও চক ডাস্টার বা সেই কপি আর পেন, এই রিলেশনটা ছাড়া পড়াশোনা হয় না, বিকল্প হয় না, এটার কোনো বিকল্পই নেই। এটা দিয়ে যে আমরা যতটুকু ইমোশনটাকে এক্সপ্রেস করতে হবে, যতই আমি অনলাইনে বলি সেটা হবে না। এবং ভার্চুয়াল ক্লাস আমি প্রেফারেবলি বা আমি বলবো সবাইকে যে ভার্চুয়াল ক্লাস ইজ লাইক ফর সাম এক্সটেন্ট একটা টপিক আমি বুঝিনি বা একটা কিছু সময় লাগবে বা আমার পরীক্ষাকালকে জাস্ট এটা গো থ্রু রিভাইজ করতে লাগবে, ফর দ্যাট ইজ ভার্চুয়াল ক্লাস। বাট আলটিমেটলি এটা কোনো সলিউশন না, এটা আলটিমেটলি একটা জাস্ট আ পার্ট অফ থিং। যেমন আমার লাইফের যে কোনো কিছুই এটা পার্ট অফ কন্ডিশনসের মধ্যে পড়ে, তো সেটাও এরকম পার্ট অফ কন্ডিশন, এটা কোনো সলিউশন না, মেইন স্ট্রিম সলিউশন না। মেইন স্ট্রিম সলিউশন তোমার ফিজিক্যাল ক্লাস, সেই 1-to-1 ইন্টারাকশন, সেই ক্লাসে বসে কথা বলা অ্যান্ড অল দ্যাট, সেগুলো বোঝাশোনা, এটাই মেইন থিং। বাকিটা হচ্ছে সবটাই তোমার সাপোর্টিং সেক্টর। এটা আমি কোনো দিনই মেইন স্ট্রিম যেতে পারবে না, যে লাইক সাপোর্টিং সেক্টর, তুমি আজকে ধরো পডকাস্ট আর একটা বই পড়ার কথাও যদি বলে থাকো,
তুমি এখনো বই পড়ে মানুষ কান্না করবে, পডকাস্ট শুনে মানুষ কান্না করবে না। পডকাস্টটা তোমার এক্সপ্রেশনটা সবই শো হচ্ছে, কিন্তু কান্নাটা কিন্তু ওই বইয়ের এক একটা ওয়ার্ডের সঙ্গে মিলিয়ে থাকবে, সেটা ভাবতে লাগবে। তো ওই জায়গাটা কোনোদিন রিপ্লেস হবে না। যেটা যে জায়গায় এখনো কিছু বই পোকা আছে যারা এখনো বই নিয়ে বসে, আর আমাদের মতো এরকম অনেক লোক আছে বই এখন ধরে না, সে মোবাইলে হয়তো কি টিভি, কুকু টিভি, FM টেফএম ওইগুলো শুনে না, কিন্তু ওই ইমোশনটা কখনো আসবে না, ওটা ওই বই থেকেই আসবে। তো সেমভাবে ভার্চুয়াল ক্লাসের কনসেপ্টটা ওটাই যে লাইক এটা একটা পরীক্ষার আগে রিভিশনের জন্য হতে পারে, নট ফর দ্য স্ট্রিম লাইন। হ্যাঁ, এখন ফিনান্সিয়াল ইস্যুজে সবার জন্য পড়াশোনা দেওয়া, সবারকে পড়াশোনা দেওয়া, এটা এগুলোর ভালো, এগুলোর একটা পার্টি ঠিক আছে, কিন্তু স্টিল আমি বলবো যে ভার্চুয়াল ক্লাস ইজ নট এ সলিউশন আমার সেই অফিস মানে একটা অফলাইন ক্লাসেসই হবে। তো এটা আমি যেভাবে আমি ওই টাইমটা কাটিয়েছি, যখন আমার এই জিনিসগুলো বন্ধ হয়েছে আমার স্বস্তি নিঃশ্বাস আমি আবার মনে হয় আমি আবার নেম স্ট্রিম লেনে এটাই আমার ওই জায়গায় কাউকে বকা দেওয়া, কাউকে বলা, সবাইকে দেখা, আই টু আই কন্ট্যাক্ট করা, এই জিনিসটা এটা আমি কোনোদিনই ভার্চুয়াল ক্লাসে সেই পাইনি, আর আমি মনে হয় না পাবো এটা। রাইট। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি, এই যে ধরো আমি যখন স্টুডেন্ট ছিলাম আর কি, আমি সবসময় ধরো পরিবেশ যখন শান্ত হয়েছে, তো রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি পড়তে বসতাম, আর লিটারালি ওই সময় লোকজন ঘুমিয়ে আমি যখন ঘুমোতে যেতাম তখন ওরা ঘুম থেকে উঠে পড়তে বসতো। এই যে একটা গ্যাপ ছিল আর কি, এটা ঘরে প্রচুর বকা টকা খেয়েছি, বলতো যে তুই পড়ার টাইমে পড়িস না, অন্য সময় পড়তে বসিস, এবং কাজের সময়ও সেটাই হয় আর কি। আমার আরেকটা আমার খুব বদ অভ্যেস ছিল, আমি না সাউন্ড করে পড়তাম না, যেহেতু আমি রাতের বেলা পড়তাম, তখন শব্দ করে পড়লে মানে অন্যের ঘুমের ডিস্টার্ব হবে, আর আমার শব্দ করে পড়লে আমার পড়া মুখস্থ হতো না। কখনো কখনো মা বলতো যে তোর যদি মানে পড়া মুখস্থ না হচ্ছে, তুই লেখ, এটা 2-3 বার লিখলে পরে দেখবি মনে থাকছে না, আস্তে আস্তে এটা মাথায় স্টোর হবে। এই বিষয়গুলো তো ডিজিটাল জিনিসের মধ্যে হয় না, সেই বিষয়গুলো একটা লেখ থেকে যায়। এখনকার বাচ্চারা এই বিষয়গুলোকে কিভাবে মোকাবেলা করবে, এই পড়া মুখস্থ করার বিষয়টা, মনে রাখার বিষয়টা? মুখস্থ পড়া এটা কোনো টেকনিক হয় না, সত্যি কথা বলতে এটা কোনো টেকনিক না। যে যেভাবে কমফোর্টেবল, দ্য ওয়ে দে আর বি। আমি ঘুমাতে এইভাবেই সোজা ঘুমাতে লাগবে এরকম কিছু না, আমি এরকম করে ঘুমাতে পছন্দ করি, কেউ উল্টো ঘুমটা হচ্ছে কমফোর্টেবল কন্ডিশন, এটা একটা পার্ট অফ কন্ডিশনসে, সেই পড়াটাও এরকমই। তো পড়ার জন্য যেটা আমি মনে হয়, যেটা এখনের স্টুডেন্টের এখন অনেক রকম ওয়ে চলে এসেছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পড়াশোনাটাকে যত সিম্পলিফাই রাখা যায় ততটাই বেটার। সারাবাইতে পড়েছো, বাড়িতে আসো, এটা গো থ্রু করে নাও, অ্যান্ড দেন যদি তোমার নোট কপি থাকে নোটে নোট করো বা শর্ট নোটস বানাও, এবং পড়াটাকে শর্ট নোটসে কনভার্ট করে রাখো, ওকে, যেটা তোমার পরীক্ষার আগে রিভাইজে অনেক হেল্প করবে। পড়া তুমি একবারই পড়েছো, দুবার পড়েছো, বারবার তো সবটা বই পড়তে পারবে না, ওইখান থেকে জিস্ট করে একটা শর্ট নোটস রেডি করো, অ্যান্ড দেন তার অ্যাকর্ডিংলি রেখে দাও, যেটাকে দেখতে হেল্প করবে। সেম অ্যাজ এক্সাম দিয়েছো, কিছু মিস্টেক করেছো, সেখানে মিস্টেক কপি রেডি করো, ওই কপিগুলোকে তুমি যাতে আনসার সঙ্গে ওটা রেখে দাও। তো তোমার পরীক্ষার আগে এই জিনিসগুলো অবজার্ভ করো, দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। এখন ওই ট্রেন্ডটা নেই, যেহেতু এখন MCQ বেসড এক্সামে চলে গেছে, যার জন্য মুখস্থের ট্রেন্ডটা এখন খুব একটা থাকে না। এখন সবাই এই প্যাটার্নটাতেই আসে, যে লাইক শর্ট নোটস ক্যারি করা, তাকে একটু MCQs বেসড পড়াশোনা করা, বাট যেটাই বলুক বই পড়তে লাগবে। তো বইটা আমার এক্স্যাক্টলি বইটা ভালো করে পড়ো, তারপর তুমি যখন যে গ্রিপ থাকবে তখন এটাকে হবে। যেমন ধরো আমি এখন বলি ক্রিকেটের মধ্যে তো শর্ট একটা স্ট্রেট ড্রাইভ এবার একটা কভার ড্রাইভ এটাই হতে পারতো, কিন্তু কে জানতো যে একটা পিছনে উইকেট কিপারের পেছনে ঘুরিয়েও মারা যেতে পারে। তো এটা যে ক্রিকেটটাকে নিয়ে ভেবেছে সেই এটাকে, তো তুমি যখন পড়াশোনাটাকে ভাববে তখন এটা অনেক মডিফিকেশন বেরিয়ে আসবে। গানের মধ্যে এখন তান হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, উডলিং তো গানের কোনো পার্ট না, তো উডলিং করলে গানটা সুন্দর হয়, তো এটা কেউ একজন ভেবেছে বলেই হয়েছে। ডান্সের মধ্যে ভারতনাট্যম, কথা এগুলি হতে পারতো, হিপহপ তো কোনো ডান্সের পার্ট ছিল না, তো এটাও হিপহপ ডান্স হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো এটা হয়েছে কি করে, যখন আমি এটাকে নিয়ে ভাববো তখন এখান থেকে মডিফিকেশন অনেক কিছু বেরিয়ে আসবে। তো পড়াটাও এরকমই, যার যেরকম কমফর্টনেস, বাট সেইটাই বই পড়ো, অ্যান্ড দেন তার অ্যাকর্ডিংলি শর্ট নোটস অ্যান্ড অল এগুলো যদি হয় তাহলে এটা অবজেক্টিভটা অনেক বেটার হতে পারে। পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি, একদম লাস্ট প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করতে চাইবো, সেটা হচ্ছে 10 years ডাউন দ্য লাইন নিজেকে কোথায় দেখতে চাইছো, বা তোমার কাছে সাফল্যের ডেফিনেশনটা কি? স্যাটিসফ্যাকশন, সুন্দর ঘুম, সবার সঙ্গে থাকা, পরিবারকে নিয়ে এবং বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করা, আর কিছুই না। আর 10 years পরে কোথায় দেখতে চাইছো নিজেকে? আজকে যেখানে আছি হয়তো যেখানে থাকলে আমি খুশি থাকবো, কারণ আমি যেখানে ছিলাম সেখান থেকে অনেক বেটার আছি। ওকে, আমরা পডকাস্টটা একদম শেষের দিকে পৌঁছে গেছি। দর্শক বন্ধুদেরকে বলবো, যারা এতক্ষণ ধরে আমাদের পডকাস্টটা শুনলেন, আপনাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আপনারাও কেউ যদি এইরকমভাবে আমাদের হট সিটে বসে থাকতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, অথবা আমাদের যে মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নম্বরটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো গেস্টের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।